ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাইরে, সমালোচনা হতে হবে গঠনমূলক। এখন ধরে নেন যেখানে সরিষা হয় না, আমি বলে দিলাম সেখানে সরিষা হয়, তাহলে হবেটা কি? আমি বলে দিলাম, ধরে নেন যে আবু আলম খান ভাইয়ের এলাকায় আলু ভালো হয়। আমি বলে দিলাম না, আলু হয় না, ওখানে সয়াবিন হয়। ভাইরা দেখা গেল বাংলাদেশে কোথাও সয়াবিন হয়। এটা যখন রাষ্ট্র, ধরে নেন আমি শাহরিয়ার কবির কি বললাম তাতে কিছু যায় আসে। তা আবু আলম ভাই যখন কিছু বলবে সেটা যায় আসে, কারণ উনি রাষ্ট্রের সচিব মর্যাদায় বিভিন্ন একটা লং সময় ছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন, সেটা কিন্তু মানে ওয়েট না, তার কথাটাই বাংলাদেশের মানুষ কি করবে, বিশ্বাস করবে, এবং তার উপর ভিত্তি করে দেশ চলবে। ধরে নেন এই বাজেটের কথা বলি। বাজেট দিলেন 9,38,00,000 কোটি টাকা, ইফ আই এম নট রং। বাংলাদেশে এ পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে 3,03,00,000 কোটি টাকা। তাহলে বললাম আমরা জুলাই রেভলিউশনের পরে কি বললাম, যে আমাদের একটা পরিবর্তন হতে হবে, যেটা আবু আলম খান ভাই অলরেডি বললেন। একটা গাতানুগতিক বাজেট, একটা চিত্ত আকর্ষণমূলক বাজেট, একটা ঘাটতি বাজেট। শোনেন, ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নাই, বরং ধার না করে একবেলা খাবো, সেটার মধ্যে শান্তি আছে। সো বিএনপি যে বাজেটটা দিয়েছে, এই বাজেটের উৎসটা দেখে, তাদের যে রাজস্ব আদায়ের যে চিন্তা, যে লক্ষ্যমাত্রা স্থির করছে, এই লক্ষ্যমাত্রা হচ্ছে দেখা যাচ্ছে জমিদাররা যেভাবে পিটে ইয়ার কাছ থেকে নিত, বা নীলকরেররা যেভাবে ব্রিটিশরা নীল করের চাষ করার জন্য চাষিদের কাছ থেকে আদায় করতো, ওরকম আদায় না করলে এই এই বাজেট তো দূরের কথা, ঘাটতি তো দূরের কথা, অর্ধেক টাকাও তার ইয়া অর্ধেক টাকাও জোগাড় করার কোনো ক্যাপাসিটি নাই। সেকেন্ডলি, আইএমএফ যেখানে বলতেছে যে আমরা কোনো বাজেটকে সমর্থন করব না যে বাজেটে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে, এই বাজেটে দেখেন একটা বিশাল অঙ্কের টাকা ভর্তুকির জন্য রাখা হয়েছে। আপনি স্বাভাবিকভাবে আপনার নাই, আপনি দেখেন তো এন্ট্রিম গভর্নমেন্ট কিরকম বাজেট দিল, কোনোভাবে যেন চলে, এবং ব্যয় সংকোচন নীতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বড় বড় কোনো প্রজেক্ট না হবে না। উনি 20,000 কোটি টাকা দিয়ে দিলেন কি, বন্ধ শিল্প কারখানা চালু করার জন্য। ভাইরে, আপনার মাধ্যমে ছাড়া বাংলাদেশের মানুষকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনারা বোধহয় দেখছেন যে এই যে বালু নদীর ধারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জুট মিল আর পৃথিবীর সপ্তম জুট মিল, এই জুট মিল ফ্যাসিস্ট হাসিনা একটা গ্রুপকে দিয়েছিলেন যে এটা চালু করবে বলে। তারা করছে কি জানেন? ওই জুট মিলে ক্রেনটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। ওই জুট মিলে তো কিছু নাই, লোহা লক্কর ক্রেন, সে ক্রেনও বিক্রি করে দিছে। আর অন্যদিকে দেখেন আকিজ গ্রুপকে জুট মিল তারা নিচ্ছে, কিনছে তারা। এগুলো তো জুট মিল দিছে নামমাত্র মূল্যে, কিনছে, সেই জুট মিলগুলো প্রফিটেবল হচ্ছে। সো আপনি 20,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এর আগেও করা হয়েছে, 2006 সালেও করছে। ওটার নাম ছিল বাংলাদেশ ব্যাংকের আইএমএফ ফান্ড। সেই ফান্ডের মাধ্যমে আপনি কি করছেন, মৎস্য খাতকে উজ্জীবিত করার নামে লুটপাট করে খাইছেন, একটা টাকা আজ পর্যন্ত ফেরত আসছেনি, 12,000 কোটি টাকা। সো এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। এখন উনি এই এই যে আমি এটাও কি একটা, সমালোচনা, আপনি যে গতানুগতিক বাজেটের কথা বলছেন, এটাও কি একটা গতানুগতিক সমালোচনা? মানে আমরা গতানুগতিক না। এর আগের যে বাজেটগুলো হতো, মানে সেটি আগের সরকার বলি বা তারও আগের সরকার বলি, জি, এই জি, জি। বিরোধী দলের পক্ষ থেকে লুটপাটের বাজেট শব্দটা খুব কমন শুনতাম। এবারের কারণ আপনি তো গতানুগতিকতে বের হয়ে আসেননি, তার মানে আপনি লুটপাট করার জন্য বাজেট করছেন। আর প্রশ্ন হচ্ছে, উনি এটাকে যে বললেন কি, যে মদের দাম বাড়াইছি, সিগারেটের দাম বাড়াইছি বলে বিরোধী দল সমালোচনা করছে। বিরোধী দল তো ওইটা সমালোচনা, কারণ মানে উনি বোঝেনি, স্ক্রিপ্ট রাইটারের যে কথাটা বললেন না, আমার পাশে যেগুলো আছে তাদের যদি মাথার মধ্যে আল্লাহ যদি ওই জ্ঞানটুকু না দেয়, যে বিরোধী দল কি বলতেছে, যে মানুষের উপর করের বোঝা চাপায় না, তুমি রাজস্ব আহরণ করবা। আচ্ছা, রাজস্ব আহরণ করবা কি, এই 3,000 কোটি টাকা থেকে বাকি 5,000 কোটি টাকা, বা হলে তো তাও একটা স্বাভাবিক ছিল, 5,00,000 কোটি টাকা তুমি কোথায় থেকে আদায় করবা, কোন খাত থেকে? তুমি সে খাত বলতেই পারতেছো না।
তুমি না, সে কিন্তু কাজ বিরোধী দল, বলতে কথা। বিরোধী পক্ষ থেকে যে ছায়া বাজেট দেয়া হয়েছে সেটিও তো 8,39,000 কোটি টাকা, মানে অনেক যে কম দেয়া হয়েছে, বা সেটি যে ঋণ ছাড়া এই বাজেটও বাস্তবায়ন করা যাবে তেমনটাও তো না। না, এখানে সর- এখানে আবার কথা আছে, বিরোধী বাজেটের মূল দেখেন যে 40% টাকায় কি বিদেশি ঋণ পরিশোধের জন্য দেওয়া হয়েছে, ওখানে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়নি, ওখানে জাকাত থেকে কত টাকা আসবে সে আহরণের ব্যবস্থা, প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম টাকাটা কোথায় থেকে আসবে ওখানকার দেখেন, যে এই যে ভাই যেটা আবু আলম ভাই বলেন গ্যাপটা কত। আপনি বিরোধী দলের, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা, বিরোধী দল বা আপনি যে খালেদা, মানে দেশনেত্রী খালেদা জিয়া এর আগে ছায়া বাজেট দিছেন, ছায়া বাজেট কখনো আসেনি, পুরা বাজেট আসেনি, ওই যে এনসিপি যেমন করে দিচ্ছেন হুম। স্ন্যাপশট, এইভাবে বিএনপি দিচ্ছেন, পুরো একটা বাজেট কখনো দেয়নি। এবং এই বাজেটটা দেখা যাবে যে সরকার আমলে নিবে না, তার মেজরিটি আছে, সে পাশ করে ফেলবে। তো কথা হচ্ছে করের বোঝা রেখে এডিবি বাস্তবায়ন করবেন কেমন করে? আপনার কথার কাজের মধ্যে তো মিল থাকতেছে না। আপনি যেটা বলেন বিরোধী দল, আরে রাগ, অভিমান, রাগ অভিমান না, জামাতে ইসলাম বারবার সতর্ক করে দিচ্ছে আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই, ধৈর্যের তো একটা সীমা আছে। 3 মাসে অধৈর্য করে দিলেন আপনি 8 দিন, দেখেন 8 দিন হসপিটাল আপনি বন্ধ করে দিলেন কি কারণে? গরিব মানুষ অনেক চিকিৎসা পায়, কার ইশারায় করে দিলেন? ইন্ডিয়ার ইশারায়, যাতে এরকম ভালো ভালো হসপিটালগুলো বন্ধ হয়, সমস্ত এই রোগী যাতে তথ্যটাই বা কোথা থেকে আবার। আসলো, মানে এই তথ্যটাই কোথা থেকে আসলো? ইন্ডিয়ার ইশারায় বন্ধ হলো আর গরিব ইন্ডিয়ান, মানুষ আপনি চিকিৎসা আবার পায় আমাকে বলে একটা বন্ধ জিনিস করা হলো? বলেন তো, মাথা ব্যথা হচ্ছে আপনি মাথা কেটে ফেলে দিবেন? রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন? রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে, আচ্ছা মাইলস্টোন কলেজে কি হয়ে গেল? এয়ারপোর্টের পাশে মাইলস্টোন কলেজ আছে, সেখানে একটা প্লেন ক্রাফট ক্র্যাশ হলো, মাইলস্টোন কলেজ আর ওখানে বাড়িঘর সব বন্ধ করে দিচ্ছেন না? তার মানে কি, আমি একটা উদাহরণ দিলাম যে পলিটিক্যাল গোলগুলো আপনার যা অ্যাচিভমেন্টের করতে চাচ্ছেন সব হাস্যস্কর, এবং এগুলো কার ইশারায় করতেছেন? পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় করতেছেন, ওই জন্য বাজেটটা দিচ্ছেন গতানুগতিক, যাতে ফেল করে, এ সরকারও নাস্তা নাবুদ হয়ে যাবে, আবার মানুষ বিক্ষোভ করবে, সরকার পড়ে যাবে। আর কত, সেটাই বিরোধী দলীয় নেতা বলছে, আপনি একটু দয়া করে তো শোনেন। মানে আমি একটু ভালো করে বুঝতে চাই আসলে, 8 দিন হসপিটাল পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় কেন বন্ধ হবে? 8 দিন হসপিটালের সাথে ইন্ডিয়ার শত্রুতা কি? ও শত্রুতা আমি কি, আচ্ছা আপনি বোধহয় জানেন না, মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্য ভিসা ইন্ডিয়া দিচ্ছে না, এবং এই এন্ট্রিমেট পিরিয়ডে বোধহয় মানুষের মেডিকেল ভিসায় যাওয়াটা সবচেয়ে কমে গেছে। এখন কেন? এখন মানুষ তো অল্টারনেটিভ খোঁজে। আপনি যেমন বোধহয় সাক্ষাৎকার দেখছেন, বাংলাদেশে সবচেয়ে কমে এবং বিনা পয়সায় যদি প্রসূতি মায়েদের কারো সিজার করা হয়, তাদের চিকিৎসা দেয় সে 8 দিন হসপিটাল। 8 দিন হসপিটালের যে ফিজের যে ফিগার, সেটা সর্বনিম্ন। এবং 8 দিন হসপিটাল একটা ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল, কিন্তু আপনি আবার দেখেন যে সরকারি হসপিটালের কথা বলা হচ্ছে না। মানুষ কিন্তু আমাদের দেশে বড় বড় যাই বলে বিরোধী দলীয় নেতা, সরকারি হাসপাতালে কি তার অপারেশন হয়েছে? না, প্রাইভেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল হয়েছে। আপনি তো এই কথা বলতে পারেন না যে ইউনাইটেড হসপিটাল দেশের সবচেয়ে ভালো হসপিটাল, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সেটা তো সাধারণ মানুষ যেতে পারবে না। তাহলে সাধারণ মানুষের যাওয়ার জন্য যে জায়গা রাখা হয়েছে সেটা কি 8 দিন হসপিটাল? এবার আপনাকে একটা গল্প শুনাই। আমার এক বন্ধু ছিল, তার নাম রিঠু। ওকে আমাকে বলতো যে শোন, ঢাকা কি জন্য যাব, নওগাঁ থেকে কলকাতা যেতে আমার লাগে 113 টাকা। আর তখন ঢাকাতে, নওগাঁ থেকে ঢাকা নন এসি বাসের ভাড়া ছিল 350 টাকা। আবার বলে দিচ্ছি, নওগাঁ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে খাওয়া দাওয়া সহ লাগে 113 টাকা। আর নওগাঁ থেকে ঢাকা লাগতো তখন 375 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে রে? বলে কিছু না, সান্তাহার স্টেশন থেকে থার্ড ক্লাস একটা টিকিট কাটবি, দর্শনা পর্যন্ত চলে যাবি, দর্শনা থেকে ওপারে পার হবি, 17 টাকায় কলকাতা। তাহলে এই যে দুপুরবেলা সুন্দর মতো বুফে কারে খাবি, খেয়ে ওখান থেকে আর নড়বি না, তুই ওই বুফে কারে বসে থেকেই দর্শনা পর্যন্ত তুই চলে যাবি, এই করে 113 টাকা। এই যে কথাটা বললাম টাকার সাথে সম্পর্কিত, কারণ কলকাতা গেলে আমার কি হয়, আমার খরচটা কম হয়, এই চিন্তা করে 8 দিন হসপিটাল করা হয়েছে। আর ভারত এটা বন্ধ করে দিল কেন? 4 দিন যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা তো ভাই ইউনাইটেডে যেতে পারবে না, তাদের ডেস্টিনেশন কোথায় হবে? তাদের ডেস্টিনেশন হতে হবে কলকাতা। হুম। এই কথা এগুলো যদি সহজ ভারত ভাবতো, সরল। তাহলে ভারত এত ভিসা কেন বন্ধ করতো? মানে ভারতই তো মানে এটা তো ভারত ইন্টেনশনালি না, ভারত না, ভিসা না, সংকুচিত করেছিল। না, ভারতের জন্য মেডিকেল ব্যবসা ছাড়া অন্য দাঁত দিব না, মেডিকেল ভিসায় খালি চালু রাখছে, অন্য ভিসা সেটাও সীমিত রাখেনি। করেছিল।
সেটাও তো মানে সেটার উপরও নানান রকম নজরদারি মানে সীমিত কম দেয়া সীমিত হচ্ছিল। করতে না, নজরদারি না, আমি বললাম ইনস্টিটিউশন আপনি নষ্ট করে দেয়। এই যে আজকে বাজেটের কথা বললাম, আমি একটা উদাহরণ দিলাম। যা ভারত হচ্ছে আপনার শত্রু, সে সর্বক্ষেত্রে আপনাকে চাবে মানুষের মাধ্যমে তারেক জিয়া কি মেলায়েন করতে। এই যে তারেক জিয়াউর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলতেছেন, এটা কি মেলায়েন করে? এটা কার অংশকার? একটা আপনি একটা জিনিস বলেন, ওনার আজকে কি বলা উচিত ছিল? গতকালকে একটা হাই কমিশনার এসে বলতে পারে দুই দেশ এক করে দিব, এ বিষয়ে ওনার মুখে বন্ধ কেন, তলা কেন? উনি আজকে এই বিষয়ে বললেন না কেন? বিরোধী দলের কথা বলতে পারলেন, কিন্তু উনি এই কথা, বিরোধী দলীয় নেতা প্রথমে কালকে রাতে স্টেটমেন্ট বলছে ওনার কাছে জবাব চাওয়া উচিত, এবং ওনাকে এই দেশে কিভাবে উনি থাকে। কালকে একটা লোক এসে বললো 160 কোটি লোক আমরা সব এক হয়ে যাবো। আরে যে দেশের 22% লোকের টয়লেটের ব্যবস্থা নাই, সে দেশের সাথে বাংলাদেশ যাবে? আরে তোমার দরকার হয় বাবা, তুমি বাংলাকে না পারো চালাতে, আমাদের সাথে দিয়ে দাও। যেমন তো করিমগঞ্জকে জোর করে আমাদের কাছ থেকে নিয়ে নিছো, সব ফেরত দাও। আসাম আর করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ফেরত দাও, আমরা ভালো মতো চালাতে পারবো। আমাদের কি নিতে যায় না? উনি এ বিষয়ে কোনো কথা বললেন না। উনি বাজেটটা সম্পর্কে কনস্ট্রাকটিভ আমি কোনো একটু কথাই আবু বললেন আলম না। শহীদ খানের কাছে যেতে চাচ্ছিলাম, তবে এই প্রসঙ্গটা একটু আপনার কাছ থেকে শুনেই তারপরে যাই যে এই যে কোনো কথা বললো না এই বিষয়ে, মানে এরকম কথা তো আসলে সুন্দর শোনা যায় বলে অনেক সময় অনেক কথা বলা হয়, খুব মানে লিটারেলি মিন করা হয় কিনা, মানে আমি ভারতীয় হাই কমিশনের বক্তব্যের প্রসঙ্গটা জিজ্ঞাসা করছি, এরকম একটা বিষয় কিনা। আর এই বিষয়ে মানে দুঃখিত, মানে মুখ বন্ধ বা কথা বলছেন না সরকার, আপনি যে অভিযোগটা করলেন ধরেন হাদি হত্যাকাণ্ড নিয়ে, তখন যেই ভারতীয় আধিপত্যবাদ, সেভেন সিস্টার আলাদা করে দেওয়া ইত্যাদি নানান রকম কথা শোনা গেল। এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে হয়েছে, কারা করিয়েছেন মানে তিনি করিয়েছেন, কাদের দিয়ে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেখানেও সরকার মুখ বন্ধ রাখলো। এবং বিরোধী দল বা যদি বলি জামাত শিবির, তারাও তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি, প্রতিবাদ, শক্ত আন্দোলন, রাস্তায় কিছু করলো না। যেখানে হাদি হত্যাকাণ্ডের পরে একদম প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ঘোষণা দিয়ে জামাত শিবিরের পক্ষ থেকে, মানে শিবিরের পক্ষ থেকে, জামাতের বলবো না, শিবিরের পক্ষ থেকে একটা শিবির নেতাদের পক্ষ থেকে, আনুষ্ঠানিক শিবিরেরও না সেটি, ঘোষণা দিয়ে মানে হামলা টামলা করা হলো যে এটি ভারতীয় আধিপত্যবাদ। এখন যখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তখন আর তারাও কেন মুখে বন্ধ, মুখে কুলুপাটা? জানি না, আমি একটু বলতে পারি, আমার মুখটা খোলা। আমি গতকালকে, শোনেন, গতকালকে আমি জনসভা করছি 2 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে। 500-র মতো লোক, বৃষ্টিতে ভিজছে, একজনও যায়নি। কোথায় করছে জানেন? বাহাদুর শাহ পার্কে। এই বাহাদুর শাহ পার্কে জনসভা করে তারপর ওখান থেকে স্যার সলিমুল্লাহর কবরে যে জিয়ারত করে আসছে। কিসের দাবিতে জানেন? একটাই দাবি, যে এই যে ভারত যে কথাগুলো বলতেছে, ব্রিটিশের মতো আমি ভারত ছাড় আন্দোলনের ডাক দিছি। আমি বলছি 3টা জিনিস। বাংলাদেশে যতগুলো ভারতীয় লোক আছে তাদেরকে কি করতে হবে? এই দেশ থেকে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 2 নম্বর কথা বলছি, বাংলাদেশ। কিন্তু আপনি বলছেন, আপনি বললেন, কিন্তু আমার কথা কথাটা হচ্ছে শেষ আপনি করে যেই দিই। দলটা সমর্থন করেন, যেই দলটা হ্যাঁ, বিরোধী দল, যারা বললে আসলে ম্যাটার করে, আপনি একটু আগে বলছিলেন না আপনি বললে কিছু হবে না, প্রধানমন্ত্রী বললে হবে, বা হয়তো বিরোধী দল বললে হবে, তো বিরোধী দল কেন মুখে কুলুপাটা? সংসদে আল্লাহ কেন কার বললো না, কথা রাস্তায় কেন কবুল। নামলো না? বোন, আপনি কিন্তু শুরু করছেন হাদিকে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। হাদি কিন্তু কোনো দলের নাই। সো আল্লাহ যে আমার কথা কবুল করবে না আর আমার পিছনে লোককে দাঁড় করায় দিবে না, কে বলছে? এবং কালকে কিন্তু প্রথম বাংলাদেশের ইতিহাসে ভারত বিরোধী জোট গঠন হয়েছে, এবং তার নাম দেওয়া হয়েছে কি জানেন? জুলাই ফ্রন্ট। জুলাই ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে 11টা দল নিয়ে। এবং ইনশাল্লাহ রাস্তায় দেখবেন। প্রথম কথা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিবাদ করছে। এখন 2টা জিনিস এখানে, একটু একটা জিনিস বোঝা উচিত। তারেক জিয়াকে ধরেন নেন, কালকে আমরা আন্দোলন করে ফেলে দিলাম হোটেল বিদ্যা অল্টারনেটিভ। আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলতেছি এই ইসলামী ব্যাংক দখল করো না, এভাবে অন্যায় করো না, আগের মতো স্বৈরাচারের পথে যেও না? কারণ আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তুমি কারচুপির মাধ্যমে আসছো, তারপর তোমাকে সুযোগ দিতে চাই। কিন্তু উনি যদি এটা দখল, যদি উনি অর্জন করতে ব্যর্থ হয়, তার আশেপাশের লোকজনগুলো যদি তাকে ওই আবার সেই দিল্লির সার্কেলের মধ্যে যদি সে ঢুকে যায়, পরিণতি ভয়াবহ। সেটাই তাকে মনে করিয়ে দেওয়া, এর বেশি কিছু নেই। এবং আমি যা দেখতে পাচ্ছি, পরিণতি ভয়াবহ হতে বাধ্য। জি, আমি একটু জনাব আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে, আপনার অনেকগুলো বক্তব্য ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছ থেকে শুনলাম, মানে কোথায় কথা বলা লাগবে বা বলবেন, আর কোথায় মুখে কুলুপ আটবেন, এই বিষয়ে কি এখানে কি কোনো স্বার্থের বিষয়াদি আছে বলে মনে হয়? মানে আপনার একটু বিশ্লেষণী শুনি। না, উনি তো ওনার বিশ্লেষণ করবেন। যেমন ধরেন যে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। মানে আদ্দিন হাসপাতাল যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে, সেটা আরো তদন্ত করে তাদেরকে আরো ফাইন টাইন আরোপ করতে পারতো, এবং
দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে পারতো, এবং এই যে মনিটরিং এর দায়িত্বে যারা ছিল তাদেরকেও খুঁজে বের করা সম্ভব হতো। বাট এই কারণে আদ্দিন হাসপাতালের মতো একটা হাসপাতাল, যে হাসপাতালটা জনসেবা করছে, তাদের ঘাটতি আছে, তাদের সীমাবদ্ধতা আছে, এবং তাদের আইনের লঙ্ঘনও থাকতে পারে, সেই সব আপনি করেন, সেটা মনিটরিং করা তো সরকারের দায়িত্ব। বাট আপনি এইভাবে লাইসেন্স বাতিল করাটা এটা ঠিক হয়নি, এবং এতে জনসেবাটা বঞ্চিত হবে, জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। কিন্তু শাহরিয়ার ভাই যেভাবে বললেন যে ভারতের নির্দেশে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, এটা হজম করাও শক্ত। মানে এটা এটা এরকম হবে না, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে ওই একটা হাসপাতাল বন্ধ করলে কি ভারতের খুব সুবিধা হয়ে যাবে? ভারতে যারা চিকিৎসার জন্য যান, শাহরিয়ার ভাই এটা নিশ্চয়ই জানেন যে ভারতে কি ধরনের চিকিৎসার জন্য লোকজন যান। ভারতে এই সন্তান জন্ম দেওয়ার জন্য বাংলাদেশের কোনো রোগী যান বলে আমার মনে হয় না। এখন অনেক ধনী মানুষ থাকতে পারে, তারা ভারত কেন, তারা ইংল্যান্ডে চলে যেতে পারেন, আমেরিকাও চলে যেতে পারেন। কেউ কেউ আমেরিকায় যান, সেখানে নাগরিকত্ব পাওয়ার একটা সুবিধা ছিল আগে, সে কারণে সন্তান সম্ভব মায়েরা চলে যেতেন এবং নাগরিকত্ব পেয়ে যেতেন তাদের বাচ্চারা। তো এইখানে যে এই যে আদ্দিন হাসপাতাল ভারত বন্ধ করে দিচ্ছে, অথবা ভারতের নির্দেশে এটা হচ্ছে, ভারতের নির্দেশে প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে রেখেছেন, এই কথাগুলো মনে হয় খুবই একদম খুব সাদা মাঠা মতো সাদা। এবং এই সব কথার আসলে কোনো মানে যৌক্তিক কথাবার্তা বলে জনগণ গ্রহণ করবে না। ভারত বিরোধিতা একটা আমাদের জনগণের মনে আছে, সেটা তো আলাদা জিনিস, সে কারণে আপনি ভারত বিরোধিতার কার্ড আমরা খেলতে পারি। কিন্তু এই খেলাটারও একটা নিয়ম করে খেললে ভালো হয়, সব কার্ড সব সময় খেলা যাবে না। তো এই সময়ে যদি আপনি শুধু ছোট্ট জিনিসের মধ্যেও মানে প্রধানমন্ত্রীর যে কোনো কাজের মধ্যে ভারতের নির্দেশ বা ভারতের ইয়ার পরামর্শ খুঁজে বের করতে চেষ্টা করেন, আপনি করতে পারেন, বাট এগুলো সত্য না। এখন ভারতের যে অ্যাম্বাসেডর আসছেন নতুন হাই কমিশনের, তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পজিটিভ নেগেটিভ দুভাবে আপনি মূল্যায়ন করতে পারেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি নিশ্চয়ই এটা বলেননি যে বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক, এই কথাটা আমার তার বক্তব্য পরে কিন্তু আমি এটা মনে করিনি। এখানে তাকে ভিসা সংক্রান্ত বিষয় যখন প্রশ্ন করা হয়েছে, তখন তিনি এরকম একটা উত্তর দিয়েছেন যে আমরা 160 কোটি লোক, আপনারা 20 কোটি লোক, আমরা একটা বিশাল শক্তি, আমাদের মধ্যে আরো অনেক ধরনের সম্পর্ক গড়ে উঠতে পারে, জনগণের সাথে জনগণের সম্পর্কের বিষয়গুলো থাকতে পারে, এবং ভিসাটা ইজি করার একটা বিষয় আছে। তো সুতরাং ওই কথাটাকে ভারত বাংলাদেশকে নিয়ে নিতে চায়, এরকম আমি মনে করি না, এরকম আশঙ্কা আমার নাই, এরকম চিন্তা করারও কোনো কারণ নেই। বাংলাদেশ এমন একটা দেশ যে ভারত এটাকে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না, মানে এখন পর্যন্ত আমি যা মনে করি। ভবিষ্যতে কি হবে, 10 বছর পরে, 5 বছর পরে কি হবে, সেটা তো আমি জানি না, বাট বাংলাদেশকে কেন ভারত নেবে? বাংলাদেশে এখানে 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে 90% যদি মুসলমান হয়, তাহলে আপনি চিন্তা করেন 18 কোটি মুসলমান, এবং ভারতে তো মুসলমানের সংখ্যা আমরা জানি। তো এই যে আমাদেরকে যদি ভারত নিয়েও নেয়, তাহলে যে মুসলমানদের যে একটা শক্তি, সেই শক্তি বিশাল শক্তি হয়ে যাবে, সেই শক্তির মোকাবিলা করা তো ভারতের জন্য খুবই কষ্টকর। সুতরাং ভারত এবং এই যে ইকোনমি কেন ভারত গ্রহণ করবে? মানে ভারতের বাংলাদেশ দখল করে নেওয়ার বা বাংলাদেশকে নিজের দখলে নিয়ে যাওয়ার, সিকিম ভুটান বানানোর কোনো পরিকল্পনা আছে এরকম আমার মনে হয় না। এবং সেই পরিকল্পনা যদি থেকেও থাকে কারো কারো মনে, কিছু কিছু লোক তো দুই দিকেই আছেন, যারা নানান ধরনের আষাঢ়ে গল্প করেন, নানান ধরনের কল্পনার জগতে বাস করেন, তারা এরকম ভাবতে পারেন। বাট প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো পরিকল্পনা ভারত সরকার বা ভারতের জনগণের থাকার কথা নয়, এবং আছে বলে আমি মনে করি না। জি। আবু আলম কিন্তু ভাই, এই যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আপা একটু বলেন। আচ্ছা দেন, করেন করেন। হুম। আপনি কি চিত্তরঞ্জন সুতার ডক্টর কালিদাস বৈদ্যকে চেনেন? নাম শুনছেন? না, আমি আবু আলম, ব্যক্তিগতভাবে চিনি না চিত্তরঞ্জন কিন্তু সূত্রের, নাম নাম শুনেছি। শুনছেন? উনি নাম বরিশালের শুনছেন? মানুষ ছিলেন, উনি হ্যাঁ, একসময় পাকিস্তানের এমপি ছিলেন, এটাও এটুকু জানি। এবং 70 উনি সালের এমপি ছিলেন, 73 সালে এমপি ছিলেন, তাই না? জি 73 সালে এমপি ছিলেন, তাই না? জি তো জি ওনার ওনার যে কলকাতায় যে বাড়িটা আছে, এবং উনি যশোর ঘেরাও করা এবং যশোরকে ইন্ডিয়ার সাথে নিয়ে নেওয়ার একটা আন্দোলন করছিলেন, মহাজির আন্দোলনের সভা করছিলেন কলকাতাতে। এগুলো বোধহয় আপনার মনে আছে, জি মনে যদি আছে। আমি ভুল না করি। যদি এবং তাই সাথে থেকে সাথে এটাও আপনার মনে আছে কিনা জেনে নেন যে মুসলিম বাংলা করারও একটা আন্দোলন হচ্ছিল ওই সময়। আচ্ছা, আমি আপনার অট্টগুন পড়তে যাই, এবং এই যে ষড়যন্ত্র করলেন আপনি মহাজির সঙ্গ দিয়ে বাংলাদেশকে খেয়ে ফেলে দেওয়ার জন্যই তো কবে করছিলেন? 76 77 সালে। সো ভারত আপনাকে গিলে খাওয়ার কথা কিন্তু 71 সাল থেকে আসতেছে, আবু আলম ভাই, আমি যদি ভুল না করি। এবং এই বইটা বোধহয় আপনি পড়ছেন মনে হয়।
আবু রুশদের এই বইটা, যদি আবু রুশদের এই বইটা পড়ে থাকেন না, আবু রুশদের এই পাতাগুলো যদি ঠিক থাকে, খালি আবু রুশ না, আপনি বোধহয় মাসুদুল হকের স্বাধীনতা যুদ্ধের সিআইএ এবং বইটাও বোধহয় পড়ছেন। জি জি। যে স্বাধীনতা যুদ্ধ কেন ঘটালো এবং বাংলাদেশকে তার সাথে অন্তঃকরণ করার, এটা বোধহয় আপনি জানেন। আপনি বোধহয় এটাও জানেন করিমগঞ্জের মানুষ না, 56%। এরকম দাবি করা হয়, এরকম শেষ দাবি করে করা হয়। আরেকটা প্রশ্ন করি আপনাকে। করিমগঞ্জের 56% লোক জুলাই মাসে ভোট দিল, গণভোট দিল, তারা বাংলাদেশের সাথে থাকতে চায়। ইন্ডিয়ান ফোর্স কেন জোর করে করিমগঞ্জ দখল করলেন এটা যখন কাকে জিজ্ঞেস 47 করতে সালে? হবে? আপনি তো আমাকে আমি জিজ্ঞেস আপনাকে করলে বক্তব্য হবে না, করতে আপনাকে চাই। এটা হ্যাঁ, ফিল্ড আপনি মার্শাল আইয়ুব ইতিহাস, খান, আপনার তো জ্ঞানের জিওসি। ভান্ডার ভাই। না আমি না আপনাকে ভাই, শ্রদ্ধাশীল ফিল্ড হয়ে মার্শাল আইয়ুব বলতেছি। খান, জিওসি ইস্ট পাকিস্তান, উনাকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করতে হবে। না না মোহাম্মদ না, আলী ওখানে জিন্নাকে না। জিজ্ঞেস করতে হবে। আপনি বলছেন যে লিয়াকত আলী ভারত খানকে জিজ্ঞেস করতে হবে। আমাদেরকে দখল করতে চায় না। আমি বলতেছি ভারত দখল করতে চায় না। ভারত, প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ দখল করে ভারতের কোনো লাভ নেই, এটাই আমি না, বলছি। যদি মানে এটা তাই একটা হয়ে অ্যানালাইসিস, থাকে, এটা না একটা না, অ্যানালাইসিস, ভারতের কোনো লাভ নাই। ঠিক আছে, ভারত না না এটা ভাই, একটা, এই বোঝাকে আমি কেন তর্ক ভারত করতেছি নেবে? না। আমি বলতেছি এই প্রশ্নগুলো আমি খুঁজতেছি। করিমগঞ্জকে দখল করলেন, আচ্ছা এবার আপনি কি জানেন শেখ হাসিনা যে এই যে সমুদ্র বিজয় বললো, বলে তালপট্টি যেখানে ছিল যে দ্বীপটা, এখন তো পানি উঠে গেছে, ওই দ্বীপটা আর আমাদের নাই। তো ভারতের যদি এত কিছুই দখল দরকার না থাকে, আমার তালপট্টি নিলেন কেন, করিমগঞ্জ নিলেন কেন, আর রংপুরের ওখানে হঠাৎ করে প্রতিমা বানানোর দরকার হলো কেন? আর ওই পারে শুভেন্দু বাবু খালি রাত দিন বলতেছে, এই যে যার কথা বললেন যে এই অ্যাম্বাসেডর আসছে, অ্যাম্বাসেডর তো একবারও দুঃখ প্রকাশ করলো না যে জোর করে পুশিং করা হচ্ছে। ওনাকে বলছে, উনি বলছে এক আতাস বাতাস, আমি ভারত আর বাংলাদেশ এসে বুঝতে পারতেছি না আমি ভারত থেকে আসছি কিনা। এটা কি ডিনোট করে কোনো পজিটিভ জিনিস? পুশ, দেখেন পয়েন্টটা পয়েন্টটা ও পুশিনের আমার ব্যাপারে আপনার সবার অবশ্যই, শত্রু। না বললাম না ভাই না, ও আমার পুশিনের সবার শত্রু। ব্যাপারে অবশ্যই আপনার বক্তব্য থাকবে, মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের একটা বক্তব্য থাকবে, এবং আমরা আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেটার ভিত্তিতেই এই সমস্যার সমাধান হতে হবে। এই বিষয়ে সরকারকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে, এবং সরকারকে একটা কঠোর ভূমিকা নিতে হবে। এবং সরকারের যে আপনি আর আমি তো সরকার চালাচ্ছি না, বাট আমাদের যে বিজিবি আছে, পুশিনের ব্যাপারে তাদের যে ভূমিকা এবং ওখানে বর্ডারে স্থানীয় জনগণের ভূমিকা, এইসব তো আমরা জানি নাকি? জানি এটা না। প্রশংসনীয় না? সুতরাং এই বাধা তো আমরা দিচ্ছি। আমরা স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কেউ লঙ্ঘন করার চেষ্টা করলে আমরা অবশ্যই সেখানে বাধা দিব, এবং সরকারকে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের যে বিজিবি কি সরকারের ইচ্ছা ছাড়াই নিজেরা কি জামাতের ইচ্ছায় এখন বাধা দিচ্ছে নাকি? এরকম মনে হয় নাকি আপনার? না না, আপনার কাছে এটা আবার জিজ্ঞাসা করি, স্বাধীনতা যুদ্ধের সাথে আপনার মুক্তিযোদ্ধা ছিলেন, ওপারে গেছেন, ট্রেনিং নিয়ে আসছেন, আপনিও তারপর তো ছাত্র ইউনিয়ন করতেন রে ভাই, আপনি আচ্ছা, কি আমি করতেন? বলে দিই, আপনি আমি কি একটু শেষ করতেন করি। বলেন সেটা। আর আমিও বলতেছি, আমার বাবা মুক্তিযোদ্ধা, এই জন্য আপনাকে সম্মান করি অন্যরকম ভাবে। বললাম ভাই, আমি একটু বলতেছি, আপনারা ওপারে গেলেন, ট্রেনিং নিলেন, অস্ত্র নিয়ে আসলেন। 24-এ দেখেন তো আমরা কারো ট্রেনিং ছিল, অস্ত্র ছিল? আজকে যে লোকগুলোর কথা বললেন ছিল বর্ডারে, নাকি? ছিল আগে নাকি? বলে ব্যারিস্টার বলে শাহরিয়ার কবির, বলেন, আসিফ না আসিফ ছিল না, মাহমুদ সেটাই সজীব ভুঁইয়া তো বলতেছি। বললেন যে ছিল না, শুনে সশস্ত্র সেটা বলতেছি, বিপ্লবের প্রস্তুতি। বলতেছি আজকে, শোনেন, 7.63 আজকে নিয়ে এখনো বর্ডারে কথা যে হচ্ছে, লোকগুলো আজকেও গেছে কথা লাঠি হচ্ছে। নিয়ে গেছে, বাংলাদেশ এই জাতি, কারণ আমরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে আমরা জানি যে তারা আমার মুসলমানিত্ব কেড়ে নিতে চায়। একটু আগে বললেন না যে আদ্দিন হসপিটালকে কেন খেয়ে ফেলে দিয়েছে? যে একই সুতা ইসলামী ব্যাংকে ইন্ডিয়া খেয়ে ফেলে দিছিল। ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়নের ব্যাংক বানাইছিল হাসিনা এই লক্ষ কোটি টাকা পাচার করার জন্য। কোথায় এখন তো বের হয় না যেটা জঙ্গি আয়নের ব্যাংক। ঠিক আদ্দিনকে একই কারণে বন্ধ করেছে। এই যে বলতেছে ইউনাইটেড হসপিটাল কোভিডের সময় মানুষ মারা যায়নি, তো ইউনাইটেড হসপিটাল কি বন্ধ করে দেওয়া হয়েছে? যেখানেই মুসলমান, যেখানেই জামাতের প্রতিষ্ঠান, সেখানে ওদের বলছে কে মহাসচিব, জামাতকে আদ্দিন কি রাজনৈতিক জামাতের? ভাবে কি করা হবে? না শাহরিয়ার না ভাই, না, আপনি একটু ক্লিয়ার করেন, আদ্দিন আমি কি আগে বলে জামাতের আগে শেষ প্রতিষ্ঠান? করি। ইসলামী আমি ব্যাংক আগে কি শেষ জামাতের করি। না প্রতিষ্ঠান? না না, আপনি না এটা না, করলে ক্লিয়ারলি এ বলেন। মুসলমানদের প্রতিষ্ঠান, যে মুসলমানরা সবই তো শরিয়াহ আইনে মুসলমানদের বিশ্বাস করে প্রতিষ্ঠান ভাই, তাদের। আমিও তো শোনেন, মুসলমান, আমি আপনি বলি আপনিও আপনাকে, মুসলমান, আমাদের আপনি অ্যাঙ্করও টার্গেট এখনো করেন মুসলমান। কাকে? শোনেন, টার্গেট করেন তাকে যে যারা বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদকে সমন্বিত রাখতে চায়, তাদেরকে আপনি টার্গেট করেন। সেদিন আপনি না, ইসলাম ব্যাংকে টার্গেট আপনার এই করছেন। যে আমি আপনার আপনার এটা ইসলামী এটা ব্যাংক আমার এবং ইন্টারপ্রিটেশন, আপনি আদ্দিনের নাও কাজ নিতে। কিন্তু ইসলামী কি আদ্দিন বলে, হসপিটালটা আপনি দেখেন, শোনেন, আকিজ সাহেবের ছেলে পেলেরা হাফেজ, আপনি দেখাতে পারবেন না। শোনেন, আকিজ সাহেব বিড়ির ব্যবসা করলে কি হবে, ছেলে পেলে হাফেজ বানাইছে। এবং আরো একটা জিনিস দেখেন, কেন আক্রোশটা হচ্ছে, তার একজন ছেলে কিন্তু আমাদের কি ছিল, কমার্সের অ্যাডভাইজার ছিল, যে ইন্ডিয়ার কাছে নতজানু হয়নি, সেজন্য কিন্তু ইন্ডিয়া টার্গেট করছে আদ্দিনকে।
এবং কাকে দিয়ে আমেরিকার সাথে চুক্তিটা করছে? যেটা প্রধানমন্ত্রীকে, সেজন্য প্রধানমন্ত্রী বিষয়ে চুপ, আজকে একটা না না কথা না, বলে না। আমেরিকার সাথে চুক্তি করছে তো, আমাদের কমার্স অ্যাডভাইজার আমেরিকার সাথে ওই চুক্তি চুক্তির সাথে করতে যুক্ত ভালো ছিলেন তো। চুক্তি করছে, আমেরিকার সাথে ভালো ভালো চুক্তি, চুক্তি ঠিক করছে। আছে। তো এই আমি ভালো বলে চুক্তি করার জন্য এটা পুরস্কার, এই ইন্ডিয়া সারা চুক্তিগুলো আপনি পৃথিবীর করেন। যার সাথে চুক্তি করো সব চুক্তি ভালো, কারণ ইন্ডিয়া চুষে খায়, ওরা চুষে খেতে পারবে না, ওরা গিলে খাবে। গিলে কোনোদিন খেতে পারবে না। গিলে খেতে আসলে আমরা ইরান হয়ে যাবো। না, ওইটা তো আর শাহরিয়ার ভাই কথা তো চিন্তা আমের না, দেশের মানুষ, ইনশাল্লাহ। আপনি আম শোনেন, গিলে খেতে পারবেন না, 74 সালে আম শোনেন, চুষে চুষে খেতে হবে। 74 ওই জন্য বলছি পাকিস্তান এবং চায়নার সাথে এখন আমাদের সামরিক চুক্তি করতে হবে এই ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য, যেটা আবু আলম মানে ভাইদের কিন্তু আমারও ওই জায়গাটা প্রশ্নটা রয়েই গেল যে আপনি এত ভারতের বিরুদ্ধে, মানে আপনি সবসময় খুব ভারত বিরোধী কথাবার্তা, মানে আপনার বক্তব্যে খুব স্পষ্ট হয়, শক্ত হয়, ব্যারিস্টার শাহরিয়ার কবির। সেখানে মানে নির্বাচনের প্রসঙ্গেও আপনি বলেছেন যে ভারত এটা নির্বাচনটা এরকম করে করে দিয়েছে, ভারত ক্ষমতায় বসিয়েছে, ভারত আদ্দিন হসপিটালের পেছনেও ভারত, ইসলামী ব্যাংকের পেছনেও ভারত, মানে সব কিছুর পেছনে ভারত। কিন্তু যেটা নিয়ে আমার এই প্রশ্নটা আপনাকে করলাম, আপনি বলেন আপনি জানেন না, মানে বিরোধী দল কেন চুপ এই বিষয়টা নিয়ে, বা তারা চুপ না, আনুষ্ঠানিক বিরোধী দল তো প্রটেস্ট করছে। আমি বলছি, আমি নিজেও প্রটেস্ট করতেছি, আমি রাস্তায় নামছি। কে বলছে? আপনি শিবির করেছেন থেকে শুরু করে জামাত ইসলাম সবাই করছে। আর আপনি জানেন আনুষ্ঠানিক যে একটা জামাত ইসলামের বিবৃতি, সমর্থক। সংসদে কোনো হ্যাঁ, বক্তব্য, সংসদে সংসদে কোনো বক্তব্য বক্তব্য, দিচ্ছেন দিচ্ছেন আনুষ্ঠানিক কোনো দিচ্ছেন বিবৃতি। আপনি এটাও হয়তো জানেন না। বিরোধী দল যেগুলো প্রশ্ন দেয়, ওগুলো প্রশ্ন 71-এর প্রশ্ন ভাই আবু আলম ভাই জানে। চাইলেই কিন্তু আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে পারি, কিন্তু চাইলে একটা কোশ্চিন সব জমা দেওয়া আছে। এবং আপনি হয়তো জানেন কিনা, মীর কাসেম আলী সাহেবের ছেলে, ও আজ ওই ঘটনার পরের দিনই চিঠি পর্যন্ত লিখছে কমনওয়েলথে চিঠি পর্যন্ত লিখছে যে ভারতের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পার্লামেন্টে দরখাস্ত পর্যন্ত দেওয়া হয়েছে, এই নিয়ে আমরা আলোচনা করতে চাই, তুলতেছে না। তাহলে আমি কি করব? ওখানে কার ইশারা? বাজেট অধিবেশন, আবার বলতে না না বাজেট ধরেন তখন এখানে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার 71 সুযোগ বিধিতে থাকে, এগুলো আলোচনা হবে না, আনুষ্ঠানিক পড়া বিবৃতি হবে। দেওয়ার সুযোগ থাকে, এরকম বড় বড় সেটা সমাবেশে দেওয়া কথা বলছে। হয়েছে, সেটা দেওয়া হয়েছে বোন, সব জায়গায় হয়তো আমরা অনেকে মানে ঠান্ডা লেগে গেলে কানে তালা থাকে, তো কিছু মানুষের কানে তালা থাকে, সেজন্য তারা শুনতে পায় না। আর আমার কানে আমার তালা তো কেন, মানে একদম সব ভেঙে ফেলা হয়েছিল যখন, মানে যখন সেই হাদি হত্যাকাণ্ডের পর পর যখন হাদি মারা গেলেন আর হাদিকে কি। আপনি না না, হাদিকে আপনি মেরে ফেলে দিলেন, সেটা তো আপনি মমতার কথাতে আপনি আপনার উচিত, আপনার আমার সবার উচিত কি ভারতকে নিন্দা জানানো। ভারত কোনদিন আমার আমার বন্ধু না, এটা তো মমতা ব্যানার্জিও ইয়ে করে দিলেন। আজকে আপনি সরকার, এই সরকারকে মানে জামাত ভারতবর্ষের বিরোধী দল হিসেবে সরকার কিছু শক্ত করতে নিন্দা পারছে না। জানিয়েছে, আপনি বলবেন যে হ্যাঁ, জামাত বিরোধী দল অবশ্যই হিসেবে জানাইছে। শক্ত নিন্দা জানিয়েছে। হ্যাঁ হয়, শক্ত নিন্দা না, এটা নিয়ে প্রস্তাব আলোচনা করার জন্য সংসদে আমরা চিঠি পর্যন্ত দেওয়া আছে। সেটা নিয়ে যখন আমাদেরকে সুযোগ দিবে তখন পুরো আমি একটু ফ্লোরে আবু আলম শহীদ খানের কাছেও শুনি। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে কি মনে হলো শক্ত নিন্দা আপনি দেখেছেন? আমি আসলে বুঝি নাই, কারণ শক্ত বলতে আমরা যা বুঝি, যখন প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট একসাথে হামলা হয়ে গেল, মানে দূর সম্পর্কে ও না ভারতীয় না না না, আপনি আধিপত্যবাদের। আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন বোন। এই উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই গংতালে আপনি বিশ্বাস করেন যে এরা সব একই সুতায় বাঁধা, এরা সব ইন্ডিয়ার তাবেদার? এবং সেজন্য আপনি কি হাদিকে কি সেই জন্যই আগুন হাদি দেওয়া একটা হয়েছিল সামান্য? নাকি? এটা হাদি কি না, সামান্য? সেই জন্য কি, এতে সেই গুড়িয়ে জন্য দেওয়া কি উচিত আগুন ছিল। দেওয়া হয়েছিল? আগুন না, এতে গুড়িয়ে দেওয়া উচিত, সব রয় রাখরা ও আচ্ছা আচ্ছা, সব এখনো গুড়িয়ে আপনি দেওয়া, তাই মনে গুড়িয়ে করেন? ফেলে দেওয়া হয়েছে, এটাও কেউ গুড়িয়ে ফেলে দেওয়া উচিত। আমি এর আগেও বলছি যে লাকি আমার বিরুদ্ধে সু করেন। শোনেন, আপনি ছায়ানটকে, আচ্ছা আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য 43 খানা চিঠি ব্রিটিশ রাজকে লিখেছিলেন? আপনি তাকে জাতীয় কবি বলেন, খুব ভালো লাগে। ছায়ানট আমার নজরুল নায়ক। রবীন্দ্রনাথ ঠাকুরকে না না, জাতীয় কবি আপনাকে বলেন, আমাকে এটা বিশ্বকবি। বলেন না কেন, আপনার ছায়ানটের নজরুল নাই কেন? আচ্ছা এবার আমাকে বলেন, রবীন্দ্রসঙ্গীতের গান গাইতেন কে? আপনি কি ছায়ানটে গেছেন? না আমি ভাই না না বলি, না, শাহরিয়ার ভাই, ছায়ানটে নজরুল শোনেন, নাই, এই ধানমন্ডির কথাটা পাশে একদম, এটা মিথ্যাচার হয়ে যাবে। ছায়ানটে কোনটা নজরুল নাই, মিথ্যাচার হয়ে এটা যাবে? মিথ্যাচার রবীন্দ্রনাথ হয়ে যাবে। চিঠি লেখেনি? ছায়ানটে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথ পঞ্চকবি আছে, বিরোধিতা করেনি নজরুল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সবাই আছে। না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেননি, বঙ্গভঙ্গের বিরোধিতা করেননি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো এদেশের অবশ্যই মানুষের বঙ্গভঙ্গের টাকার বিরোধিতা করছে, পুষতে বা নিয়ে যে ঢাকা কলকাতায়, বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা শোনেন করেছেন, এরকম এটা শোনেন নিয়ে অনেক বিতর্ক আছে। শোনেন, আমরা আমার বাড়ি এমন কিছু নিয়ে নওগাঁ, আজকে আলোচনা, শোনেন শোনেন, আমার আমার মনে বাড়ি হয় যে নওগাঁ। শারমিনের পুরো আত্রায়ের আলোচনাটাই মানুষকে, ভেস্তে চলে যাবে শোনেন, এরকম আত্রায়ের আলোচনা মানুষকে করতে গেলে। চুষে খাইছে রবীন্দ্রনাথ, সাদাতপুরের মানুষকে চুষে আবারও খাইছে চুষেই খাচ্ছে। রবীন্দ্রনাথ, কুষ্টিয়ার মানুষকে চুষে খাইছে রবীন্দ্রনাথ, চুষে খেয়ে কলকাতায় যে বসে খেয়ে কি সমাবেশ ওখানে করেন। এখন যে কোনোদিন দুধ খান, চায়নি সেই দুধের সমবায়টা রবীন্দ্রনাথ, কোনোদিন এই জায়গাটা কে বাংলার দিয়েছে? উন্নতি চায়নি। রবীন্দ্রনাথ কোনোদিন এই বাংলার উন্নতি না চায় না না না, বাবা। শাহজাদপুরে যে আপনি এখন দুধ খান, সেই দুধ যে ঢাকার মানুষরা খায়, সেই দুধের হ্যাঁ, যে বাথান এবং সেই যে জায়গাগুলো, এই গরিব মানুষদেরকে কে দিয়েছে? কে কার দিয়েছে? জমিদারি থেকে দিয়েছে? কার জমিদারি থেকে দিয়ে গেছে? ভাই, এটা আপনি এগুলো আগে মানে, তাহলে আরেকটু আগে একটু যান,
1793 থেকে আসেন না কেন ভাই? শোনেন, ইতিহাস তো আপনি হচ্ছে আমার সিনিয়র মানুষ, গুরু তাহলে তো মানুষ, ভাই কিন্তু আপনি আপনি এভাবে একশো টুইস্ট করলে আদম হবে হাওয়া না। থেকে আমরা এখন ইতিহাস তাহলে শুরু আপনি করবো বলতে হবে যে 1000 বছর থেকে রবীন্দ্রনাথ আসেন, কোনদিন এদেশের আপনি মানুষের ভালো চায়নি 100 ভাই। খ্রিস্টাব্দ থেকে আসেন, না শোনেন, জমিদারি শুধুমাত্র কোন মোগল আমল থেকে জমিদার, আসলে তো শোনেন, হবে না। মুসলমান শুধু জমিদার বাদে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার আমাকে একটা খিলজির জিনিস কথা বলেন বললে তো, হবে না। আমাকে এটা বলেন, সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিল, রবীন্দ্রনাথ কেন একটা ইউনিভার্সিটি করার জায়গা দিল না? রবীন্দ্রনাথ কেন ইউনিভার্সিটির বিরোধিতা করলো? আপনি এটা বলেন। সলিমুল্লাহ ঢাকায় জায়গা দিল বিশ্ববিদ্যালয় করা, তাই আমার নওগাঁতে জায়গা দিতে পারতো প্রতিশরে, তাই ভাই সাদাতপুরে জায়গা দিতে পারতো, তাই সলিমুল্লাহ কুষ্টিয়ায় সাহেব জায়গা দিতে ঢাকা পারতো, কেন বিশ্ববিদ্যালয়ে জানি? জায়গা দিছে শোনেন, কিনা উল্টা এটা করলো নিয়ে কি? অনেক বিতর্ক আছে, শোনেন এগুলো নিয়ে ভাই আমরা ভাই ভাই আমরা ভাই ডকুমেন্ট ভাই দেখি। ভাই, আমরা 2 বিঘা ডকুমেন্ট দেখি, জমিও কেড়ে ডকুমেন্ট দেখেন। নিছেন। ঢাকা শোনেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা বাগানটা সলিমুল্লাহ সোজা দিয়েছেন, করার জন্য এইটা প্রমাণ 2 নাই। বিঘা জমিও কেড়ে নিছেন। শোনেন, বাগানটা সোজা করার জন্য 2 বিঘা জমি কেড়ে নিছেন না 2 বিঘা কৃষকের? জমি কবিতা লিখছে এই জন্য না। আসলে ওই জন্য বললাম, ইউনিভার্সিটি দেন না, 2 বিঘা জমি কেড়ে নেন। হুম। রবীন্দ্রনাথ কোনদিন আপনার ছিল না। আচ্ছা, চলেন। রবীন্দ্রনাথ মানে প্রথম আলো ছায়ানট উদিচে এগুলো গুড়িয়ে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ চুষে খাচ্ছেন মানে এই তথ্যগুলো এখন আগে খুব একটা শুনতাম না, এখন হয়তো আপনাদের কাছ থেকে নতুন নতুন করে শুনছি। আম, কারণ আমরা আমাদেরকে বলতে জাননি, ইসলামী বাংলাদেশের মানুষের কাছ থেকে ইসলামী জাতীয়তাবাদটা কেড়ে নিয়েছেন 1954 থেকে। কেন একমাত্র লোক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলতো, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সেদিন ইন্ডিয়া মেরে ফেলে দিল বৈরুতে। এটাও নতুন, এটাও আপনাদের কাছে নতুন মনে হবে। কারণ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে না মারলে তো বঙ্গবন্ধুর মতো লোককে, শেখ মুজিবুর মতো লোকের হাতে আওয়ামী লীগ তুলে দিয়ে এই বাংলাদেশ নামক ইস্ট পাকিস্তান নামক দেশটাকে করদ রাষ্ট্র পরিণত করতে পারে না। সুপরিকল্পনা আজকে না, বহু আগে থেকে। ওই করিমগঞ্জ যেভাবে ও গিলে খাইছে, আমাদের আমাদের আপনাকেও কিন্তু গিলে খাবে। অনেক গবেষণার মধ্যে ঢুকে যেতে হবে। জি, আমরা আমরা তাহলে ওই এতদিন জানতাম, মানে আপনি বলছেন ইন্ডিয়া মারছে, আমরা এতদিন জানতাম পাকিস্তানিরা মেরে ফেলছে। কোথায় থেকে ওই কোথায় চলে যাচ্ছি আমরা। যেমন জানি ভাই, যেমন আমরা জানি যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করছে ইন্ডিয়া। যেমন শহীদুল্লাহ খানকে যখন বলা হয় যে শেখ হাসিনার হাজবেন্ড পর্যন্ত, উনি একজন বিজ্ঞানী, 71 সালে পুরাটা সময় চাকরি করলো অ্যাটমিক এনার্জি কমিশনে। ভাইরে, বুদ্ধিজীবী যদি হত্যাই করতে হয়, তাহলে শেখ হাসিনার স্বামীকে কেন হত্যা করলো না? হত্যা করছে কারা? ইন্ডিয়া। এই সত্যটা মেনে নেন, কারণ 72 সালে কোন সব প্যাকেজ সব বুদ্ধিজীবীদেরকে তো আর হত্যা করে নাই, কেউ কেউ সব তো বেঁচেও বুদ্ধিজীবীকে আছেন। ইন্ডিয়া মারছে আমার দেশটাকে করদ্রাস্ত করার জন্য। এবং আপনাকে আরো একটা জিনিস বলি, গুম প্রথম করছে কে ভাই? তো জানেন, সেলিমকে প্রথম কে গুম করলো ভাই 72 সালে? সেলিমকে কে গুম করলো প্রথম 72 সালে? আপনারা বলেন মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে বোধ হত্যা করছে 71 সালে। তাজউদ্দিনকে তো হত্যা করতে গেছিলই। এই সত্য একটা কিভাবে লুকাবো? আচ্ছা, সেই মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আদম হাওয়া থেকে ইতিহাস শুরু হয়ে যাবে কিনা এখন আবার কথা বলতে বলতে, এত আগে না থেকে না না না, আহ, আমরা এত বাংলার আগে মধ্যে থেকে থাকি, 12 ভূঁইয়ার মধ্যেই থাকি, হ্যাঁ, 12 এত ভূঁইয়ার আগে থেকে মধ্যেই শুরু থাকি। হয় মানে আমরা সবসময় জামাত ইসলামের বক্তব্য শুরু করতে শুনি যে 47 থেকে আগে, মানে এই 47 থেকে শুরু হয়। কারণ হচ্ছে আপনাকে ইতিহাসটা পড়ানো হয় 52 থেকে, আপনাকে 1905 সাল পর্যন্ত যেতে দেয় না, এটাই না হিন্দু। না, এখন 52 থেকে হলে 1793 হবে থেকে কি, শুরু করতে হবে। পাকিস্তানের বিরোধিতা করা শুরু হবে। হ্যাঁ, মানে তাহলে আমরা মুঘল আমল কেন বলবো না, তাহলে আমরা মুঘল আমল মোগল আমল বলবো। তার আগে তাহলে না, পাল বংশ, 1905 থেকে বাংলা। সেন বংশ, তাদের কথা বলি না কেন? না, ওই তো আমি আসলে আসলে যেতে চাই না, সত্যি সত্যি সেই আদম হাওয়া থেকে পৌঁছাবো, আমরা সেখান যেতে থেকে পারি, শুরু আমরা করতে যেতে হবে। পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আর আমাদের এরপরে মানে 26-এর পরে আর যাওয়া হবে না, আদম হাওয়া থেকে শুরু করতে করতে 26 পর না প্রতিদিন ভাই, শেষ আমার হয়ে যাবে। 26 মধ্যে থাকি। এখন এসে যেটি আর একটা সামনের একটু কথা বলতে চাই, সামনে সিটি নির্বাচন নিয়েও টুকটাক কথা শুরু হয়েছে এবং সেখানে সম্প্রতি আমরা শুনলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা বললেন যে সামনে সেখানে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আসলে মানে তারা আওয়ামী লীগের দলীয় পরিচয় বা প্রতীক ব্যবহার না করে তারাও নির্বাচন করতে পারবেন, এমনকি পদধারী যারা আছেন তারাও পারবেন। এটিকে আসলে মানে এতে আসলে সামনে নির্বাচনে কোনো ইস্যু হয়ে দাঁড়াবে কিনা? আম, জনাব আবু আলম সুদ খান, আপনার একটু মন্তব্য শুনে নিশ্চয়ই ব্যস্ত সারেরও এখানে বিধ্বংসী মন্তব্য নিশ্চয়ই থাকবে। আহ, না, আমার বলবেন। মনে হয় যে সামনে নির্বাচনে এটা কোনো বড় ইস্যু না। কারণ যদি নির্বাচনে আপনি, যেহেতু আমি এখনো আইনটা কিভাবে গ্রহণ করা হচ্ছে আমি জানি না, যদি আপনার কোনো মার্কা না থাকে এবং দলীয় প্রতীক না থাকে এবং দল থেকে যদি কাউকে মনোনীত না করা হয়, যদিও আমরা দেখছি যে জামাতে ইসলামী, এনসিপি তাদের মনোনয়ন ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন, সুতরাং দলের পক্ষ থেকে মনোনয়ন ঘোষণা হচ্ছে। তো এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যত কথা হয়েছে, যত রকম প্রশ্ন উত্থিত হয়েছিল, সবই হলো দলীয় প্রতীক এবং দলীয় নির্বাচন নিয়ে। সুতরাং এই যে পরিবর্তন, সেখানে তো একটা পরিবর্তন আসা দরকার। সেই পরিবর্তনটা হলো যে দলীয় প্রতীকে বা দল থেকে কেউ নির্বাচন করবেন না। তো সেখানে যদি নিরপেক্ষ মানুষরা নির্বাচন করেন বা দলের সমর্থক থাকতে পারেন, বাংলাদেশটা একেবারে অনেক দলে বিভক্ত, সুতরাং কে কোন দল কোথা থেকে কার লেজুর
জড়িয়ে আছে এটা তো জানা খুব কঠিন, কিন্তু ভালো মানুষেরা যদি নির্বাচন করতে চান, এবং নির্বাচন মানে তো নির্বাচন, জনগণ ভোট দিবে। এখন শাহরিয়ার ভাই তো একটু আগে বলছেন যে এই বিগত পার্লামেন্ট নির্বাচন এটা নাকি কারচুপি নির্বাচন ছিল, এবং কারচুপিটা ওনারা মেনেই নিয়েছেন ইচ্ছা করে, যে যাতে এই কারচুপি নির্বাচনের মধ্য দিয়েও কিছু ভালো কাজ করা যায়। তো এখন ভবিষ্যতে এটাও যদি বলে ফেলেন যে সব নির্বাচনে কারচুপি হচ্ছে, তাহলে তো আর কিছু কথা থাকে না। সুতরাং আপনার স্থানীয় সরকার নির্বাচন ভালো হোক, এবং স্থানীয় সরকার নির্বাচনে উদার গণতন্ত্র চর্চা হোক, স্থানীয় সরকার নির্বাচনে যারা আগ্রহী নির্বাচন করতে তাদেরকে সুযোগ দেওয়া হোক, জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। জনগণ সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকারের যে পরিষদগুলো আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোতে জনগণ কাদেরকে নির্বাচিত করতে চান, কোন ব্যক্তিকে নির্বাচিত করতে চান, এবং কাদেরকে তারা পছন্দ করেন, সেই ভারটা জনগণের উপর ছেড়ে দেওয়াটা উত্তম হবে, এবং সেটাই জি উদার গণতন্ত্র। জি, যদিও সেটা জাতীয় নির্বাচনে হয় নাই। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার মন্তব্য কি? প্রথম কথা হলো যে ভাই যে বললেন ওই উদার গণতন্ত্র, গণতন্ত্র উদার হয় না, গণতন্ত্র কার কৃপণও হয় না, গণতন্ত্র গণতন্ত্র, গণতন্ত্র গণতন্ত্র, ডেমোক্রেসি বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। এটার আবার অন্য কোনো ডেফিনেশন দিয়ে এটা করা যায়, সেটা হচ্ছে বয়ান তৈরি করার ক্ষেত্রে। প্রথম জিনিস হচ্ছে এই বয়ানটার জন্য দায়ী করি আমি প্রথমে এনসিপির কাকে। এনসিপি নাহিদ যখন বলছে না রিফাইন আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, তখন কপালটাই হাত দিই যে বিপ্লবীরা যখন আওয়ামী লীগকে ধারণ করতে চায় তখন আর সে দেশের আর ভালো হওয়াটা খুবই কষ্টকর। তো বিপ্লবীদের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। মুজিববাদ কোনদিন ভালো হতে পারে না, নাৎসিজম কোনদিন ভালো হতে পারে না। কিন্তু ভাইয়ের কথাটা আবার আমি একসাথে একমত যে আচ্ছা লোক যদি দেয়, লোক যদি তাদেরকে দাঁড়াতে দেয় কোনো সমস্যা নাই ভাই। যদি তারা যদি নমিনেশন পেপার ড্রপ করতে পারে কোনো সেক্ষেত্রে দলীয় না, তো নির্দলীয় নির্বাচন। আবার একটা জিনিস বুঝেন, লোকাল সেলফ গভর্নমেন্ট নির্দলীয় নির্বাচন। আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, আমার প্রশ্নটা আওয়ামী লীগ হিসাবে দল, এবং প্রশ্ন এই উত্তরটা দিল কে, এটা দিল কে, যাকে পুরস্কৃত করলেন সে ভদ্রলোক ডক্টর সাহেব, উনি কিন্তু সারা জীবন এই আওয়ামী লীগের দালালি করে গেল, ভারতের দালালি করে গেল। জাহেদ সাহেব একদম স্পষ্ট, আবারও বলে দিচ্ছি, উনার যা কথা রস শিখায় দেয় তাই বলে। এবং এই জন্য তারেক জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রায়শ্চিত্ত করতে হবে একদিন, রটা আসলে কিভাবে প্রায়শ্চিত্ত শিখায় করতে হবে। দেয়? আমি কিভাবে আমি শেষ শিখায় দেয়? করে দিই, শেষ করে দিই। উনি কিভাবে এটাকে প্রাসঙ্গিক করেন? উনি কে? হুইজি? উনি কি প্রতিনিধি পার্লামেন্টের? উনি একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা উপদেষ্টা। হয়তো, না না আগে শুনেন, উনি তথ্য উপদেষ্টা। উনি ইলেকশনের দায়িত্ব দিচ্ছে ওনাকে। উনি আওয়ামী লীগকে কেন প্রাসঙ্গিক করতে চায় প্রতি কথায়? এখন পর্যন্ত শুনলাম যে এবছর হবে ইলেকশন, পরে বললো না ইলেকশন হবে না। উনি এই কথা বলার কে আওয়ামী লীগ করবে কি করবে না? কারণ ওই যে এই বইটাতে আবার পড়েন যে সাংবাদিককে কত টাকা করে দেওয়া হয় রয়ের পক্ষ থেকে, উনিও টাকা খান, সেজন্য ওই বয়ানগুলো দেন। আর আমি একটা কথা আবু আলম ভাইয়ের সাথে আবার একমত, নির্দলীয় যেখানে পলিটিক্যাল পার্টি নেই সেখানে যে দাঁড়াবে, যদি তাকে মানুষ ভোট দেয় হবে, না দাঁড়ালে হবে না, না দাঁড়ালে হবে না। ওই জায়গাতে আপনি রাজনৈতিক কথা, দলের কথা আনলেন কেন? কারণ এটা তো একটা মানে মানে নির্দলীয় তাহলে কথা ভাই, তাহলে আপনি একটু আওয়ামী এটাও লীগকে একটু কেন জিজ্ঞাসা করি। প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? হুম, আমার কথা হলো মানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক করতে চাও, আপনার উদ্দেশ্যটাই তো অসৎ, এবং জাহেদ সাহেবের এই উদ্দেশ্য অসত্য প্রথম থেকেই। তো অসৎ উদ্দেশ্য কোনোদিন আমরা মেনে নিব না। উনি যে কথা বলছেন ওইভাবে যদি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চান, ইনশাল্লাহ আর কে কি করবে জানি না। হাদির কথা বললেন, শোনেন হাদিকে কেন ধারণ না, করতে আমি চায়? হাদির প্রসঙ্গে অনেক কথা আছে আসলে সেখানে, আপনারা মানে কেন বলেন নাই সেটা নিয়ে একটা প্রশ্ন আমি গত অনুষ্ঠানেও করছিলাম, যে একদম চুপ হয়ে গেলেন কেন, সেই সেই ব্যাখ্যাটা আপনিও বলছিলেন আপনি জানেন না কেন জামায়াত আসলে চুপ হয়ে গেল। কিন্তু না না, আমি আসলে জামাত এই চুপ প্রশ্নটা হয়নি, করব। আমি বলে দিলাম জামাত খালি চুপ হয়নি, জামাতের বন রাজপথে আছে এবং আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি, এই ভারত খেদাও আন্দোলন ইনশাল্লাহ। বলে দিলাম আপনাকে। জামাত কেন, এই দেশের সমস্ত ধর্মপ্রাণ সমস্ত মানুষ যারা এই দেশকে ধারণ করে তারা কোনোদিন এটা মেনে নিতে পারবে না, জি। এবং এর জন্য খেসারত দিতে হবে তারেক রহমানকে। কারণ উনি এই বিষয়ে এখনো তার নিজের অবস্থান পরিষ্কার করেন না। সেই জন্য দুঃসাহস হয় একটা হাই কমিশনের এসেই দুই দেশকে এক করে দিতে চায়। এটা প্রধানমন্ত্রী যে না জি, বুঝে বাজেট সভার কথা বলে, আপনার এই ওই দিকে নিয়ে ব্যাখ্যাটা কথা স্পষ্ট, বলতে হবে। আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটি আপনার অবস্থাটা মনে হয় আপনি স্পষ্ট করেছেন, কিন্তু আপনি বলছেন যে দলীয় ব্যানার ছাড়া সবাই মানে অংশগ্রহণ করতে পারবে, মানে যেই ব্যাখ্যাটা একটু আগে দিচ্ছিলেন সেখানে একটু জানতে হ্যাঁ। চাই, ধরেন সুপ্রিম কোর্ট বা নির্বাচন হলো, হুম। সেখানে সেখানে তো দলীয় ব্যানার, সেখানেও তো দলীয় প্রতীক নেই, স্থানীয় সরকারের মতোই কোনো প্রতীক নাই, কিছু না, তারপরেও সেখানে মানে যেটি বলা হলো আওয়ামী পন্থী হিসেবে বলে তাদেরকে সে
40 জনকে তাদের মনোনয়নই দিতে দেওয়া হলো, মানে সেটাই বাতিল করে দেওয়া হলো। সেটি কি একটা সঠিক কাজ হচ্ছে? যেহেতু আপনি আইনজীবী, ফলে আপনার কাছে এটি আরো বিশেষ করে জানতে চাও। আচ্ছা, আপনি কিন্তু একটু আগে বললাম যে জনগণ যদি দিতে দেয়, বলে দিচ্ছি না, জনগণ যদি দিতে দেয়, আমি কি আমি সুপ্রিম কোর্টের একজন সদস্য, একটা নাম ধরে ধরে বলে দিতে পারি এরা কারা, এরা মানে কারা, জনগণ এরা যদি আপনি শুধু, আর মানে না, আপনার আমি না, বিপরীত পক্ষে যারা, তারা কথাটা জনগণ না। আবার কথাটা বুঝেন। সুপ্রিম কোর্টে 15,000 সদস্য, কত হাজার সদস্য? 15,000 সদস্য। এতগুলো প্রার্থী দাঁড়ালো, এই কজন হুম। কেন দাঁড়াতে পারে? কেন সেদিন আপনি একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস আপনাকে বলে দিই। 3 তারিখে যখন রিটটা নিয়ে যাওয়া হলো, মরণাস্ত্র যেন ইউজ না করে, হুম। সমস্ত লয়াররা আমরা সহ সেখানে গেলাম। সেখানে এই 40 জনাই সেদিন যে ওখানে বিরোধিতা করছিল, কিসের বিরোধিতা করছিল? আমার রাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির সহযোগিতা করছিল। তারা তো দেশদ্রোহী। আপনার তো আরো বলা উচিত যে এই 40 জন আসলে দেশদ্রোহী। এই না, সেটা তো দেশদ্রোহী আইন, আপনার ব্যাখ্যা। শুনেন নির্বাচন আমি করতে আপনাকে বলি, দিতেন, তাদেরকে পরাজিত না না, করতেন আপনারা। নির্বাচন তো দূরে থাকে, এদের লাইসেন্স বাতিল করা উচিত। এটা এদের একটা লাইসেন্স স্বৈরাচারী বাতিল সিদ্ধান্ত না, করা মানে উচিত। আপনি বার যা বলবেন কাউন্সিলে, তাই হবে, বার বাকিদেরকে দিতে কাউন্সিলে দেবেন না। এদের লাইসেন্স বাতিল করা উচিত। এবং বাতিল যে করেনি সেজন্য কি আমার সুপ্রিম কোর্টে বারে হাসিনার সপক্ষেরা কি করছে? রাতের আধারে হঠাৎ করে মিছিল করছে, রাতের আধারে হঠাৎ করে মিছিল করছে তারা। হুম। হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, সুপ্রিম কোর্টে এই হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, এই মিছিল করবে এই 40 জন। এবং একটা দেখান তো এই 40 জন আওয়ামী লীগের বাইরে একটা লোক আছে যে সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করতে পারেনি? এই 40 জন তো মার্কা মারা আওয়ামী লীগ। প্রতীক যারা তো এই ছিল না, দেশের, হ্যাঁ দলীয় বুঝি প্রতীক না, তো ছিল না। আর দলীয় প্রতীকের কথা না, আপনি তো শোনেন, এই যে আবু আলম ভাই আর আমি বসছি, আবু আলম ভাইয়ের কি পিঠে ধাপ্পা লাগানো আছে আওয়ামী লীগ? না। কিন্তু এখানে যদি সাব্বির হোসেন চৌধুরী আসে, আমি বলবো না তো, কারণ তার পিঠে ধাপ্পা লাগানো আছে, তার পিঠে ধাপ্পা লাগানো আছে। ওই যে পিকের গল্প, যে ধাপ্পা লাগানো যাদের আছে আওয়ামী লীগ, তাদেরকে কোনোদিন দেশে নাৎসিজম ইজ নাৎসিজম। হিটলারকে কোনোভাবে আপনি কোনো জায়গায় কি করতে পারেন না। সিনেমা দেখার সময় ভারতীয় সিনেমাটাই রেফার করলেন কিন্তু। এটা না, আপনি একবার সাংস্কৃতিক কোনো ব্যারিয়ার নাই, হুম, হুম। সাংস্কৃতিক কোনো ব্যারিয়ার থাকতে পারে না। কেন আমি মেক্সিকোর কি বই পড়ি না? ওই যে শোনেন, আমরা না তো না, তা বটেই, তা কমিউনিস্ট বটেই। পড়ছি, কমিউনিস্ট কোথায়? শোনেন, আরো একটা জিনিস বলি না, বলি আমরা দেখি আসলে ভারতীয় প্রসঙ্গে এই আধিপত্যবাদের প্রসঙ্গে বিরোধিতা একটু করে বলি, লুঙ্গি ড্যান্স ড্যান্স এক করতে। সেকেন্ড, কিন্তু এক আমি সেকেন্ডে আসলে বলি, আমি আসলে এক সেখানে সেকেন্ডে আপনার বলে কাছে, শেষ করি, এটা শোনেন, না, আমি একটা এই কথা প্রশ্নটাও এক শোনেন। সেকেন্ডে করে ফেলি যে তাহলে কেন, হ্যাঁ, মানে আমার প্রশ্ন যেটা ছিল নির্বাচনটাই কেন দিতে করতে দেওয়া হলো না, আপনি বললেন ধাপ্পা লাগানো। ধরেন এটাও কি একটা কারণ কিনা, যেগুলো হয়েছে নির্বাচনগুলো, ছোট ছোট জেলা আইনজীবী সমিতি নির্বাচন, ধরেন কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, এরকম কয়েকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের প্যানেল জিতেছে, মানে যেটি আসলে ঠিক প্যানেল হিসাবে তো আওয়ামী লীগ না, মানে তার দলীয় প্রতীক তো হবে না, কিন্তু তারপরে ওই যে ধাপ্পা হিসাবে তাদের প্রতীক জিতেছে। ফলে মানে একটা কি এটাও কি একটা কোনো রকম মানে অশনি সংকেত কিনা, আচ্ছা আপনারা এবার ভাবেন বলে কিনা? দিই। আচ্ছা, আমার বাবা এবার নওগাঁ বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দিচ্ছে, ওখানেও কিছু আওয়ামী লীগ দাঁড়াইছিল। প্রশ্ন হচ্ছে যে বারে যারা, এই যে বললেন, যারা অনিষ্ট করেনি, যে লোকগুলো দাঁড়াইছিল তাদেরকে অনেকেই ভাবতেছে আওয়ামী লীগ, ধাপ্পাল আওয়ামী লীগ একজনে দাঁড়াতে পারে, বলে দিলাম পিটু খান ওখানে ধাপ্পা মালা, সে হচ্ছে আমির আলী হলের ভিপি ছিল, সে হচ্ছে অনাচারের মধ্যে সে ওয়ান অফ দেম, সেটা তাকে ওখানে ঢুকতে দেওয়া হয় না, আদৌ বারে ঢুকতে পারে না। আপনাকে এই কথাটা কেন বললাম শুনে, যে বললেন সংস্কৃতির কথার জন্য 1 মিনিটে শেষ করতে চাইলাম। যে যখন লন্ডন গেলাম প্রথম কিন্তু গেছিলাম কার্ল মার্কসের কবর দেখতে, কেন জানেন? যে একটা লোক সোয়াসে বসে থেকে একটা থিওরি, তার পিএইচডি থিসিস লিখতেছে, আর তার বউ চিরকুট পাঠাচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে খাবারের অভাবে। এবং জানেন উনি সন্ধ্যাবেলা যখন ফিরে গেছে তখন তার বাচ্চা মারা গেছে। এটা আমাদের শিক্ষা দিছে। কি শিক্ষা দিছে? যে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই অনাচারের কোনো বাউন্ডারি নাই। পিকে পিকে ইটসেলফ ইজ অনাচারের বিরুদ্ধে কথা। তা আপনি সাংস্কৃতিক বাউন্ডারি তো আমরা কেউ কি বলছি যে না, ভারতীয় সংস্কৃতি, ইকবালের কথা লেখা যাবে না, পড়া যাবে না? আর ইকবাল তো সারে যা আছে, আচ্ছা লিখছেও তো ইকবাল, কেউ বললো এটাও তো ভাই আবার কথা শুনি ঠিক না ভারতীয় ভুল বলেন। সাংস্কৃতিকও নাকি আধিপত্যবাদ আছে ভারতীয়। না না, সংস্কৃতি আধিপত্যবাদ কোন জায়গায় আছে? যে জায়গায় আপনাকে বলবে ধর্ম নিয়ে আপনাকে সাম্প্রদায়িক করতে চাবে, আপনার ইসলাম কেড়ে নিতে চাবে, সেই জায়গায় তো সাম্প্রদায়িকতা। আপনি আজকে কি দেখছেন একটা ছেলেকে কোপায় মেরে ফেলে দিছে ইন্ডিয়াতে, তাকে কি রাম বলতে হবে? রাম বলতে সে অস্বীকৃতি জানাইছে বলে রাস্তায় একটা মুসলমান হকারকে পিটিয়ে মেরে ফেলে দিছে। এটার নাম কি? এটা কি আমি শিখবো? এটার নাম সংস্কৃতি? এটার নাম খুবই সাম্প্রদায়িকতা? খুবই খুব প্রচন্ড রকমের নিন্দনীয়, মানে এগুলো দেখলে তো গা শিউরে ওঠে বটে। নিন্দনীয়, এবং এগুলো হলো মব, এবং এইটা মবের সংস্কৃতি।
কোনো সময় সমর্থনযোগ্য না, সেটা যেখানে বিশ্বের যে কোনো জায়গায় ঘটুক। হুম। যখন আমাদের দেশের বাউলদের চুল কেটে দেয়া হচ্ছে, আমাদের হ্যাঁ, দেশের আপনি মানে আপনি এটা সেগুলো এটা ঠিক আগুনে না, এটা পুড়ায় ঠিক না, দিবেন, এটা ঠিক না, মাজার এটা থেকে ঠিক না। উঠায় এনে পুড়ায় দিবেন, তো এগুলো তো না, করছি এগুলো আমরা। এগুলো সুতরাং ঠিক না, এইসব না না উদাহরণ এগুলো কখনোই সমর্থনযোগ্য না, এগুলোকে খালি সমর্থন সমর্থন করা না, যায় না, সমর্থন করলেই এবার মহাবিপদ। সমর্থন খালি না ভাই, আবু আলম ভাই, এগুলোর বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হয়। শোনেন, একটা লোক বাউল হ্যাঁ, আছে, শোনেন, কিন্তু আপনি এদের কড়া পদক্ষেপ তো আপনি আপনার দেশে কিছু ঘটলে আপনি আমার দেশের সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে, এবং কড়া পদক্ষেপটা নিতে হলে সকলের যৌথ উদ্যোগ লাগবে। সেখানে আমরা কিন্তু অবশ্যই। কাউকে কাউকে মুখ টিপে হাসতে দেখি, চুপচাপ থাকতে না দেখি না এবং তাদেরকে সমর্থন করতে দেখি। এটা হলো আমাদের জন্য বিপদ। যেমন আপনি এখন যেটা বললেন, থাপ্পা দেওয়া আওয়ামী লীগ না, আপনি আপনি তাকে ভোট দিয়ে শেষ করে দেন না কেন? আপনি ভোটে দাঁড়াতে গেলে তাকে বাধা দিচ্ছেন কেন? আপনি কেন ডিসাইড করছেন? তাহলে তো যে কেউ যে কাউকে থাপ্পা না মারতে না, তার পারবে। আগে বিচার হোক শাহরিয়ার ভাই, ভাই, তার আগে বিচার হোক। থাপ্পা দেওয়া মানে আপনাকে ওই যে ট্যাগ দেওয়া, আপনি থাপ্পা শব্দটা ব্যবহার করতেন, নতুন শব্দ, কিন্তু এই যে ট্যাগিং, সেই ট্যাগিং এটা এর ট্যাগ না রাজনীতি ভাই, থেকে তো বাইরে হতে হবে, ধাপ্পা মারতেছি, ট্যাগ না না করে না না দেওয়া। মানে না 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 না, না। তার আগে বিচার ভালো হোক কথা ব্যারিস্টার বললেই সাহেব, ট্যাগ কবি, করে এটা মানে দিবেন, কি তার তার ট্যাগ আগে বিচার দেবো, হোক বিচার না হোক। অমুক কেন, তমুক। বিচার হোকের পর করেন না কেন, কোনো সমস্যা নাই আরে তো। বিচার বিচার তো হকের তাহলে আপনি যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে আপনি বিচার করছেন, যাদের লাইসেন্স বাতিল যোগ্য, তাদের লাইসেন্স যদি বাতিল করে দিতে যাবেন, সেটা দিয়ে দেন। দেওয়ার পরে আপনি নির্বাচন করেন, নির্বাচনে যে দাঁড়াবে তাকে ভোট, লয়াররা তো যদি ভোট বিচারটা দেয়, শেষ তিনি হতে তো দেন, আপনাদের প্রতিনিধি হবে, বিচারটা শেষ সেটা তো হতে আপনি দেন, বলবেন। একটা এন্ট্রি অর্ডার আছে ভাই। না, শোনেন, এদিকে একটু আগে একটু বললেন না, এখানেও ব্যারিস্টার সাহেব, কবি, আমার এখানে, আপনি আইনের মানে আপনি একজন প্রখ্যাত আইনজীবী, ফলে আপনার কাছে এটি মানে বিচারটা শেষ হতে দিলেই তো এই ব্যবস্থা নেওয়া উচিত, যে বিচার শেষ হয়ে তাকে যদি অপরাধ হিসাবে ধরা হয়, তারপরে আপনারা এই ব্যবস্থা নিতে পারেন। বিচার শেষ হবার আগে ওই যে না এইখানে হয়তো ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, বেসিক না না না, প্রিন্সিপাল। না না, কারণ আমি মামলা নেই, বন্ধু তাকেও আপনি আপনি হয়তো একটু জানেন। ট্যাগ করে আচ্ছা, বাদ দিয়ে আবু দিবেন। আলম ভাই শেষ করুক, তারপর বলতে শোনেন, হ্যাঁ, আপনি আচ্ছা। তো লয়ের ছাত্রী। এন্ট্রি অর্ডার বলে একটা অর্ডার আছে না, ধরে নেন আমি দাবি করলাম এই জমিটা আমার, তখন কোর্ট কি করে, প্রথমে স্ট্যাটাস কো দেয়, যে জমিতে আছে সে যাতে উৎখাত করা না হয়। এবং যখন এই মামলার রায় হয়ে দেখা গেল জমি আপনার না আবু আলম ভাই, তখন তাকে দখল বুঝায় দিবে। তো প্রথম কথা, যতক্ষণ আপনি না আপনার বিচার শেষ হচ্ছে, ততক্ষণ আমি ধরে নিব আপনি দোষী, আপনি নির্দোষ। আপনি আবার যেটা বললেন নির্দোষ, এইখানে আবার একটা জিনিস আছে, যখন 164 করে দিবেন, তখন কিভাবে আপনাকে নির্দোষ ভাববো? ওয়ান হ্যাঁ, সিক্সটি হবে ফোর না তো, করে নির্দোষ দিলে হবে আর না তো। ওয়ান নির্দোষ সিক্সটি হবার ফোর কোনো করলে, সুযোগ আছে? শাহরিয়ার ভাই, আছে। 164 আপনি তো করলে নিজেই স্বীকার তখন করে তো সে নিছে। দোষী, সে নিজে স্বীকার করলো। কিন্তু সে আপনি স্বীকার তো কি, ওই 40 আওয়ামী লীগ জনের তো নিজেই প্রত্যেকের নামে করে মামলা দিয়ে আছে, গেছে। প্রত্যেকে জি ভাই, 164 করেছিল। কারা? এই যে 40 জন যাদেরকে আপনি থাপ্পার কারণে বাদ দিয়ে দিছে বলতেছেন, এই যে এবং কে বাদ এইখানে দিয়েছে? এটা আমার কি কোনো কথা হচ্ছে, বিচারক বাদ এইখানে দিয়েছে, নাকি আপনারা জোর করে বাদ দিয়ে দিয়েছেন? এই আপনার এই কথাটার উত্তরটা এরকম, প্রযুক্তি এখন এমন জায়গায়, যে বোন আমেরিকা থেকে বসে থেকে আমাদের সাথে কি করতেছেন, টক শো করতেছেন, তো প্রযুক্তি এরকম 15 বছরের সব ভিডিও আছে, ওনারা কিভাবে আমাদের আজকের অ্যাটর্নি জেনারেলকে মারছেন, আজকে কিভাবে ভোট কেন্দ্র আপনি দখল করে মামলা করেন, আগে আরে ভাই, শেষ আপনি করি, মামলা মামলা করেন, আছে, এটা তো তাদের অপরাধ, বিরুদ্ধে মামলা আছে, ফৌজদারি এরা সব অপরাধ। মামলা। শুনেন, এটা মামলা, এটা মামলার দাগি আসামি এক একটা। হ্যাঁ, তো আসামি, তাদের তাদের মামলা কপাল করেন, ভালো, মামলার তাদের বিচার করেন, লাইসেন্স বাতিল করেনি। তাদেরকে তাদের শোনেন, তাদের তাদের কপাল ভালো, তাদেরকে লাইসেন্স আদালতে বাতিল অভিযুক্ত করা হয়নি। করেন, তাদেরকে দণ্ড দেন, তাদেরকে শোনেন, জেলখানায় নিয়ে যান। শোনেন, কিন্তু আপনার আমার কথা প্রশ্নটা এখানেই, আমার প্রশ্নটা এখানেই, যে তারা কি মানে খুব জনপ্রিয়, তাদেরকে কি ভোটে হারিয়ে দেওয়া যেত না? একদম ধরেন মানে জনপ্রিয়তার কিচ্ছু নাই। একদম ধরেন ভোটে কেন শূন্য আপনি বানিয়ে দেওয়া যেত না দিবেন? এত না না, অপকর্মের পরে? কেন আপনাকে শোনেন, আপনি একটা লোককে কেন দিবেন? এই যেমন একটা কথা বলি, সমস্ত নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ঋণ খেলাফির আছে, সে নাগরিক না? বলা আছে ঋণ খেলাফি দাঁড়াতে পারবে না। এখন যে আপনার কথা যুক্তিতে আমি যাই, কেন ঋণ খেলাফি নাগরিক না, সে দাঁড়াক, অসুবিধা কি? আপনি বলছেন যে 5 বছরে এটা তো আইন রিটায়ারমেন্টের করে 5 বলা আছে, বছরের এটা আগে তো আপনি আইন করে বলা করতে আছে। পারবেন না, 5 বছরের আগে করতে পারবেন না। আপনি তো একটা দলকে নিষিদ্ধ করছেন রে ও ভাই, তো তার আইন করে কার্যক্রম বলা তো আছে। নিষিদ্ধ, হ্যাঁ। আইন করে করা হয়েছে, তাকে কেন আপনি পার্টিসিপেট করতে দিবেন? সেটা আইনের ভঙ্গ। নিষিদ্ধ পার্টির লোককে কেন আপনি করতে দিবেন? কেন তার তো নিষিদ্ধ দলীয় পার্টি প্রতীক আগে নাই। ছিল না? তো আমাদের আদর্শ ছিল না? কিন্তু তাদেরকে কি কোনোদিন কোনো জায়গায় নির্বাচন করতে দেওয়া হয়েছে? কারণ তারা নিষিদ্ধ। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল না আবু আলম ভাই? তো নিষিদ্ধ দলকে প্রাসঙ্গিক করেন না না না, ভাই। আপনি নিষিদ্ধ অন্য কথায় বলি, কার্যক্রম যেমন নিষিদ্ধ, তোফান সেই বলতেছে, দলের নেতাকে তো আপনি, মানে তাদের যে মানে প্রকাশিত নেতা, তাদেরকে তো আপনি অবশ্যই করতে দিবেন না, সেটা আপনার একটা পয়েন্ট আছে, এবং এই কারণে তাদেরকে নির্বাচনে এটাই আমি অংশগ্রহণ বলছি, করতে এবং তারাই দেওয়া করবে হয়নি। না।
বাট হ্যাঁ, বাট যে অন্যখানে যে নির্বাচনগুলো হচ্ছে, যে সমস্ত নির্বাচনে দলের কোনো সংযোগ নেই, দলীয়করণের কোনো সেটা সংযোগ হোক, নেই, সেটা করতে দলের কোনো কোনো সমস্যা মার্কা নেই, সেখানে আপনি জনগণের কাছে বা ভোটারদের, মানে পেশাজীবী হলে ভোটারদের কাছে, ভোটারদের সুযোগ দেন তাদের নেতা চয়েস করার জন্য। এটার সেখানে উদাহরণই আপনার দিলাম যে ভাই, নওগাঁবারের কথা, নওগাঁবারে জিততে পারেনি ওরা, অনেকে বলছে ওরা আওয়ামী লীগ, আমি বললাম না, তারা তো কখনো এই ধাপ্পালা আওয়ামী লীগ না, তাহলে ভোট আপনি করতে নওগাঁবারে যেটা হেরে করা গেছে। সম্ভব হলো, ঢাকাবারে সেটা করা সম্ভব হলো না কেন? ঢাকাবারে না, সুপ্রিম কোর্টের এটা তো ধাপ্পা, আর ওরা ধাপ্পা না, ধরেন এই ধাপ্পা কারণ যখন এরা ধাপ্পা হচ্ছে যখন দাগি মানে আসামি। দাগি স্থানীয় আসামিকে সরকার কেন আপনারা নির্বাচনে, প্রাসঙ্গিক করবেন? স্থানীয় সরকার নির্বাচনে তাহলে যদি ধাপ্পাওয়ালাকেও প্রতীক ব্যবহার না করে নির্বাচন করতে চায়, প্রতীক মানে নাই ওখানে, স্থানীয় ধাপ্পা, পরিষদ প্রতীক নাই। মানে সুপ্রিম ধাপ্পাটা কোর্টেও তো ছিল ওই না। জনগণের সিদ্ধান্ত নিবে, যেভাবে আমরা সুপ্রিম কোর্ট বারে ডিসিশন ও নিচ্ছি, আচ্ছা, মানে ওইভাবে আপনারা জনগণের, ওখানেও আপনারা জনগণ। অবশ্যই জনগণ। ওখানে ওখানে কি মব হবে তাহলে? না, মব জনগণ হবে না মানে ভাই, কি মব? সুপ্রিম কোর্টে মব কোনো করে মব আপনি হয় বলবেন যে তুমি আসতে না পারবে না, ভাই। তুমি সাবমিট করতে মব পারবে না? শব্দটা ইউজ করেন, না না, তাই মব তো হবে বোঝা যাচ্ছে যে আপনি না, 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 একটা শোনেন, শোনেন, গণতান্ত্রিক এই লালনের প্রক্রিয়াতে দেশে আপনি কোনোদিন ধাপ্পা মব হবে না দিয়ে, ভাই, শোনেন, ধাপ্পার এই অজুহাতে সুফি আপনি তাকে দরবেশের দেশে অংশগ্রহণ কোনোদিন করতে দিবেন মব না। হবে না। শোনেন, লালনের দেশে মব হতে পারে না, এই সুফি আপনার এখানে দরবেশের মব দেশে হবে না, কোনোদিন কিন্তু হতে পারে অন্যখানে না হবে। ভাই। না, আমি বললাম অন্যখানে ইনশাল্লাহ হবে। হবে না, আমি আপনি তো আর আছি, জাগ্রত জনতা। লালনের দেশে আপনার যে এমপি সাহেব আছেন, তার যে কথাবার্তা, তো সুতরাং আপনি তো আর ওই আলাপে নাই বা গেলাম, তাই না? উনি তো শোনেন, বাজেট নিয়ে যা বলছেন, না ধরেন মব না হলেও বাজেট কি বিক্ষুব্ধ তো, 300 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে। তারপর নারীদেরকে নিয়ে যা বলেন, তো না, আপনি না, 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 লালনের দেশে আমার আপনারা মা যে এমপি বোনদের দিতেন, যিনি কোনো আচ্ছা সময় শোনেন, জামাত করতেন না, এরকম একটা এমপি দিতেন, যিনি যে কথাবার্তা বলেন, শাহরিয়ার ভাই আপনি এটাকে কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না। আমি জানি বাট না, এটা তো একজন, এটা নিয়ে তাহলে আলাদা কথা বলতে হবে। হামজা সাহেব একটা সহজ সরল মানুষ, অনেক সময় অনেক কথা হয়তো আচ্ছা সহজ পলিটিক্যাল সরল, করেনি, মানে সহজ উল্টাপাল্টা কথা সরল বললে মানুষ তখন বলে সহজ ফেলেছে। সরল, আচ্ছা, সুপ্ত সহজ সুপ্ত সরল মানুষ বলে ঘুমন্ত, ফেলেছে। মানে উল্টাপাল্টা কথা বললে উনি সহজ সরল। আর তারেক জিয়া যদি না, না, একটা কথা ভুল বলে ফেলে, উনি মহা অপরাধ না, না, করছে। তাকেও তো, রয়্যাল না, এজেন্ট, না, এই মাননীয় যে আপনি একটু আগে প্রধানমন্ত্রীর সাথে ডাক্তার আমি জাহিদকে সতর্ক বললেন রয়্যাল করতেছি। এজেন্ট, ডাক্তার জাহিদের সাথে না, না, কিন্তু আমার মাননীয় আমার প্রধানমন্ত্রীকে বলিনি, বলছে না যে না, ডাক্তার এ জাহিদকে কিন্তু বলতে আমার পারছে না। আমার টক শোতে তার সাথে আমার অনেক ধরনের কথাবার্তা হয়েছে, ঠিক আছে? তো ডাক্তার জাহিদ যে রয়্যাল এজেন্ট আপনি যেটা বললেন, ওই বইয়ের মধ্যে ডাক্তার জাহিদের নাম আছে? আপনি যে না, বইটা না, 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 বারবার আমি বললাম দেখাচ্ছেন। যে এই বইয়ে দেওয়া আছে কি সাংবাদিকদের টাকা পায়, আর ডাক্তার হ্যাঁ, জাহিদ যে কিন্তু রয়্যাল এজেন্ট, এটা তাদের আমি ডাক্তার বিশ্বাস জাহিদ করি, আছে, ডাক্তার কিন্তু জাহিদ তো হোক কি না সাংবাদিকও হোক, না, আমি সে তার একটা সর্বক্ষমা। ডাক্তার, সে না, একটা না, ডক্টর পলিটিক্যাল জাহিদ পার্টিতে কেন যোগ আওয়ামী লীগকে দিয়েছিল, প্রাসঙ্গিক সে করতে টক শো চায়? করে। না, 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 সে তো একটা কোনো ডক্টর জাহিদ সাংবাদিকও কেন না। আওয়ামী লীগকে আমি প্রাসঙ্গিক করতে চায় আজকে সবসময়? শেষ করব কিন্তু এর মানে কেন উনি প্রাসঙ্গিক করতে চায়? এমন বক্তব্যগুলো কি মানহানিকর না, মানে প্রমাণ ছাড়া একজন ব্যক্তিকে এরকম অফকোর্স রয়ের এজেন্ট বলা। অফকোর্স, আপনি এটা তো সেজন্য মানহানিকর বটেই। মামলা করে দেখ মানহানির। না না, মামলা আপনি ভয় দেখেন কেন? আর মানহানির কত মামলা করবো মামলা শাহরিয়ার না। ভাই, আমাদের, আপনি অনেক মানহানি ভালো না জানেন। করে আপনি মানহানি করাটা উচিত না। আমি না, না, ডাক্তার আপনি ডাক্তার মানহানি জাহিদের সাথে, করা না, আপনি জানেন আপনি দেশের ডাক্তার জাহিদের সার্বভৌমত্ব সাথে আমার ভুলণ্ঠিত করবেন। তর্কের কারণে না, অনেকে মনে করেন আপনি একটা যে জিনিস বলেন। ডাক্তার জাহিদের কারণে আমার জেলে যেতে হয়েছে। না, তারপরে না, আমি আমাকে বলছি, ডাক্তার না, না, জাহিদ রয়্যাল এজেন্ট এটার কোনো প্রমাণ নাই, এবং আমাকে ডাক্তার একটা জাহিদ জিনিস রয়্যাল বলেন, এজেন্টের কোনো ডাক্তার প্রমাণ জাহিদ, নাই। না, না, ডাক্তার জাহিদ ওখানে বসে থেকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাইবে কেন? তার এখতিয়ারের বাইরে সে করে, তার তো ওই পদে সেটা থাকা আপনি উচিত। সাংবাদিকরা সমালোচনা প্রশ্ন করেন, বাট করেছেন, না, সাংবাদিকরা না, আপনি প্রশ্ন ডাক্তার সেটা করেছেন জাহিদের উত্তর তাহলে দেন। সমালোচনা এটা, না, না, করতে আওয়ামী পারেন, লীগকে কিন্তু প্রাসঙ্গিক আপনি করার তাকে এজেন্ট রয়্যাল এজেন্ট একটা। বলে ফেলবেন। না, 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 আপনি তারপরে আমাকে কালকে বলেন বলবেন আবু আলম, না, না, আবু আলম অবশ্যই। রয়্যাল এজেন্ট, যেহেতু ভারতে না, না, যে না, ট্রেনিং ছিল। আমি বলতেছি তো, যারা যারা শোনেন, এটা আমি বলে দিছি তো, কেন আনিস সাহেবকে বলিনি রয়্যাল এজেন্ট? আনিস সাহেব, যারা যারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাবে তারা রয়্যাল এজেন্ট, কারণ তাদের এখন কি আমিও রয়্যাল এজেন্ট কিনা আপনি এটাও বলে না, যান। আমি আপনার বললাম ভাই, আপনি ওটা জীবনে ওইভাবে বলেননি। আচ্ছা, আমি থ্যাংক বললাম তো, ইউ। আপনি আপনি বলেননি, সেজন্য বলিনি তো। কাউকে কাউকে বলবেন, কাউকে কাউকে বলবেন না, আপনার না, কাছে প্রমাণ না যে থাকলে বলবে না, বলবেন না না, না, প্লিজ। যে শোনেন, আপনি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চেন না, আপনাকে বিএনপি বসাইছে, আপনি বিএনপির কথা বলেন। আওয়ামী লীগ আসবে, আপনি তো নির্বাচনের জন্য জানোনি, টকশো করতে তখন আলাদা কথা, কিন্তু একটা কুর্সিতে বসে আছেন, কুর্সির অবমাননা করেন না। আর কুর্সিতে বসে এরকম কথা বললে আমাদের কথা শুনতে হবে, আর পার সাহস থাকলে আসেন, মামলা করেন না, তারপর দেখাচ্ছে আপনার কি কি ডকুমেন্ট আছে। আপনার তো ভাই পয়সা অপবাদ লাগবে না, থাকে ডাক্তার না, জাহিদের তো অনেক বেঞ্চ ধন্যবাদ, ভাড়া অনেক থাকতে ধন্যবাদ পয়সা লাগবে। ব্যারিস্টার শাহের যদি আপনি কবির, অনেক বললেন ধন্যবাদ ডক্টর জাহিদ আপনাকে। আপনাকে জেলে ঢুকাইছে, ওরা কত ভালো মানুষ সেটা আপনিও জানেন, আমিও না জানি। না না, আমি বলছি অনেকে মনে করেন, তারপরেও কিন্তু আমি বলছি ডাক্তার জাহিদকে রয়্যাল এজেন্ট বলার মতো প্রমাণক আমাদের কাছে নাই, বা আপনার কাছে আছে কিনা জানি না, আমি আবার বলছি, আমার আমি কাছে নাই। আমি এটা বিশ্বাস করি, প্রমাণের কথা বলিনি, কিন্তু বিশ্বাস করি যে আপনি যারা যারা বিশ্বাস আওয়ামী করেন, লীগকে আপনি এরকম বিশ্বাস প্রাসঙ্গিক করলে করতে কি চায়, এক একজনকে এক একটা কিছু যায় আসে না, মার্কা না, দিয়ে দিবেন?